তোমরা কি লিখে নিয়েছো? প্রথম মেথডটা ছিল ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট। ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট এখানে যে ফর্মুলা আছে এখানে বোঝানোর তেমন কিছু ওইভাবে দেখতেছি না। Digestibility coefficient, this is the formula, and by applying this formula you can calculate the digestibility coefficient of protein from various sources, যেমন egg protein, legume protein, তারপর wheat protein, যে কোনো সোর্সের প্রোটিন বললে তার ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট কি সেটি পাওয়া যাবে। এই যে ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট or biological value or net protein utilization, whatever you say, first you have to carry out the animal trial experiment. এনিমালকে প্রোটিন খাওয়াতে হবে। তো এনিমালকে যখন আমরা প্রোটিন খাওয়াই, ইউজুয়ালি উই অ্যাড প্রোটিন এট এ 10% লেভেল, মানে প্রোটিনটা যেন 10% লেভেলে থাকে, 10% এর নিচে যেন না হয়। 10% এর নিচে হলে মানে এটা দেখা যাবে যে এটি সাফিসিয়েন্ট গ্রোথকে সাপোর্ট করবে না। এই জন্য অ্যাটলিস্ট 10% লেভেলে প্রোটিন আমরা দিই, এবং দিয়ে ওই অ্যানিমেলকে এখানে 14 ডেজ, 21 ডেজ, 28 ডেজ ট্রায়াল দেই। এটা সাধারণত র্যাটের উপরে করা হয়, অথবা গিনিপিগ অথবা চিকেন, সেই সব অ্যানিমেলকে এক্সপেরিমেন্টাল ইউনিট হিসেবে ইউজ করা হয়। তো বিগিনিংয়ে এটা মডেল আছে, এদিকে ডিটেলস আমি যেতে চাচ্ছি না, যে বিগিনিংয়ে তাকে মানে এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেলে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, এবং এক্সপেরিমেন্টাল পিরিয়ডে তাদের ফিসিস কালেক্ট করতে হবে, তাদের অনেক সময় ইউরিন কালেক্ট করতে হয়। ফিসিসে কি পরিমাণ নাইট্রোজেন, ইউরিনে কি পরিমাণ নাইট্রোজেন আছে সেটি ডিটারমাইন করতে হয়। তাদের মাসলে কি পরিমাণ নাইট্রোজেন রিটার্ন করলো সেই মাসলে নাইট্রোজেন ডিটারমাইন করতে হয়। এখানে যে গ্রুপ অফ অ্যানিমালকে আমরা টেস্টেড প্রোটিন খাওয়াবো, পাশাপাশি আরেকটা অ্যানিমাল গ্রুপ রাখতে হবে, সেখানে আমরা ওই প্রোটিনটা দেব না, ওটাকে বলবো নন প্রোটিন কন্ট্রোল অথবা নন প্রোটিন ডায়েট, নন প্রোটিন কন্ট্রোল। তাহলে এই ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে মেইনলি যেটি লক্ষ্য রাখতে হয়, আমরা যে প্রোটিনের এক্সপেরিমেন্ট করব সেই প্রোটিন আমাদের অ্যানিমালকে খাওয়াতে হবে। আরেকটা গ্রুপ রাখতে হবে যেখানে যেখানে আমরা সবকিছু রাখবো কিন্তু এই প্রোটিন থাকবে না, প্রোটিন ছাড়া ওই গ্রুপকে দেব। আরেকটা গ্রুপ রাখতে হবে যেখানে আমরা কন্ট্রোল একটা প্রোটিন, মানে তুলনা করব যে প্রোটিনটা ভালো, ওটাকে আমরা কন্ট্রোল হিসেবে রাখবো, ওটাকে অনেক সময় পজিটিভ কন্ট্রোল বলা হয়। তার মানে মিনিমাম 3 গ্রুপস অফ এক্সপেরিমেন্ট লাগবে। একটা হলো পজিটিভ কন্ট্রোল, দ্য অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ কন্ট্রোল। পজিটিভ কন্ট্রোলে আমরা একটা রেফারেন্স প্রোটিন ইউজ করব, নেগেটিভ কন্ট্রোলে কোনো প্রোটিন সোর্স থাকবে না। আরেকটা গ্রুপ যেটা মেইন গ্রুপ, সেটি হলো আমি যে প্রোটিন খাওয়াবো, যে প্রোটিনের এক্সপেরিমেন্ট করব সেই প্রোটিন খাওয়াবো। এইভাবে খাওয়ালে পরবর্তীতে অ্যানিমাল স্যাক্রিফাইস করলে কি পরিমাণ নাইট্রোজেন খাওয়ালাম, ফিসিসে কি পরিমাণ নাইট্রোজেন বেরিয়ে গেল, ফিকাল, হ্যাঁ এন্ডোজেনাস ফিকাল, এটা নন প্রোটিন যেটা নেগেটিভ কন্ট্রোল সেখান থেকে আসবে। এভাবে তখন ফিগারগুলো বসিয়ে দিলে আমরা ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট পেয়ে যাব। একইভাবে বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন, বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন। স্যার, হ্যাঁ বলো স্যার, ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট এটা মানে অ্যানিমাল টু অ্যানিমাল ভেরি করবে না? অ্যানিমাল টু অ্যানিমাল ভেরি করবে, হ্যাঁ বলো স্যার। তাহলে আমরা শুধু ওদের ক্ষেত্রেই মাপতে পারতেছি, হিউম্যানের ক্ষেত্রে এটা কিভাবে মাপবো? হ্যাঁ তুমি সুন্দর প্রশ্ন করছো। এটা এই প্রশ্ন, হ্যাঁ তোমরা যখন মাস্টার্স করবে তখন এটা তোমরা নিজেরাই বের করবে। যেমন আমরা কি করি, আমরা তো যে এক্সপেরিমেন্টই করি না কেন সেটাকে টার্গেট রাখি কিভাবে, যে আমাদের হিউম্যান এটা কিভাবে আসবে, তাই না? কিন্তু হিউম্যান মডেলে আমরা সব এক্সপেরিমেন্ট করতে পারি না, তার কারণ যে মানুষজনের উপরে এক্সপেরিমেন্ট করার তো মানুষজনকে জবাই করে সেখান থেকে মানে মাসল নিয়ে তো এগুলো টেস্ট করা যাবে না। তখন
হিউম্যানের সাথে কারা, মানে দোজ অ্যানিমাল হু আর ভেরি ক্লোজলি রিলেটেড টু হিউম্যান, তাদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়। যেমন তোমরা শুনছো এক্সপেরিমেন্ট বললে বলে ও আমি কি গিনিপিগ, আমার উপর এক্সপেরিমেন্ট করতেছ। মানে গিনিপিগ ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ইউনিট, গিনিপিগের উপর করা হয়। তারপরে কি র্যাটের উপরে করা হয়, তারপরে চিকেনের উপরে করা হয়, যেটার সাথে খুব ক্লোজলি সাদৃশ্যপূর্ণ সেই অ্যানিমাল গুলো নিয়ে আসা হয়, এবং যে অ্যানিমাল গুলোকে সহজে আমরা সিনথেসাইজ করতে পারবো। স্যার এদের ডাইজেস্টিভ সিস্টেম গুলো কি আমাদের সাথে স্যার সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ অবশ্যই, এবং সেই এক্সপেরিমেন্ট করতে গেলে সেটাই আমি যখন হিউম্যানের সাথে করব তখন আমরা করব কি, আমরা র্যাট নিয়ে আসি, র্যাট অর মাইস, বুঝছো, মনোগেস্টিক অ্যানিমেল এখানে। কিন্তু এটা যদি অ্যানিমেল হাজবেন্ডারি ওরা যদি রিসার্চ করে তখন ওরা দেখবে যে ওরা ওই যে রুমেন যেটি আছে 4 চেম্বার স্টোমাক, কাজে ওইদিকে তারা ওইদিকে এক্সপেরিমেন্ট করবে। কাজে এটা যখন এক্সপেরিমেন্ট ডিজাইন করব, তোমাদের এই প্রশ্নটা ভেরি নাইস কোশ্চেন, তবে ভেরি আপডেটেড কোশ্চেন, এখন এটি এই লেভেলের প্রশ্ন না। যখন তোমরা কোনো এক্সপেরিমেন্ট করতেই যাবা তখন সেটি চিন্তা করবা যে কোন বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, সেখানে হিউম্যানের সাথে অন্যান্য কোন অ্যানিমালের সাদৃশ্য বেশি আছে, সেটা তখন চিন্তা করবা, ঠিক আছে? তবে তোমাদের প্রশ্ন ভ্যালিড যে অ্যানিমাল টু অ্যানিমাল এটা ভেরি করবে। এবং যখন এই বিষয়গুলো আমরা রিসার্চ করি, তো রিসার্চ করার পর যখন পাবলিকেশনে যাই তখন পাবলিকেশনের তুলনা করার সময় ওটা বলতে হবে যে আমি কোন এক্সপেরিমেন্টে করছি, এই এক্সপেরিমেন্টে করে মানে প্রিভিয়াস ফাইন্ডিংস কি বলে এবং আমার ফাইন্ডিংস কি। আমি চিকেনের উপরে এক্সপেরিমেন্ট করে আমি র্যাটের সাথে কম্পেয়ার করতে পারবো না। যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে বলতেই হবে যে আমি চিকেনে এক্সপেরিমেন্ট করে এই রেজাল্ট পেয়েছি, এই রেজাল্টটি কম বা বেশি বা ভেরিয়েশন এইরকম, কিন্তু লিটারেচারে দেখি যে র্যাটের উপরে অন্য একটা লিটারেচারে এই প্রোটিনের ডাইজেস্টিবিলিটি এরকম বলে। পার্থক্যর কারণ কি? তখন পার্থক্যর কারণ অ্যানিমাল ডিফারেন্ট। আমি চিকেনে করেছি, অমুক জনের সাথে আমার রেজাল্ট মিলানি, দেখি যে অমুক গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা অন্য অ্যানিমেলে করছে। তারপরে কি আমি যে মেথডে করেছি এই মেথডে তারা করেনি, তারা অন্য মেথডে করেছে, এরকম, বুঝতে পারছো? আমি এখানে 14 ডেজ ট্রায়াল দিছি, অ্যানিমেল এক্সপেরিমেন্ট করতে গেলে 14 ডেজ ট্রায়াল হয়, কোন কোন ক্ষেত্রে 21 ডেজ ট্রায়াল দিতে হয়, আবার অনেকে বলে 4 উইকস মানে 28 ডেজ। এটার ভেরিয়েশন কারণেও রেজাল্ট ভেরি করতে পারে। এনিওয়ে তোমরা জাস্ট বিষয়গুলো জানতেছো, তোমাদের এটা যদি এই রিলেটেড এক্সপেরিমেন্ট করো তখন তোমাদের এগুলো কাজ দেবে। মানে তোমরা অনেক সাবজেক্টই পড়তেছো, অনেক বিষয় পড়তেছো, যেটি নিয়ে তোমরা ফার্দার স্টাডি করবা তখন এই বিষয়গুলো তোমাদের কাজে আসবে। আর অন্যান্য যে জিনিসগুলো মনে করবে যে এখান থেকে নলেজ নিয়ে জাস্ট সাপোর্টিং, সবকিছুই সবার কাজে লাগবে না, সবকিছুই সবার কাজে লাগবে না, আমি শুধু এইটুকু বলবো, বুঝতে পারছো? আজকে তোমরা এটা অনেকে ইন্টারেস্ট ফিল করবে, পরবর্তী যদি তোমরা নিউট্রিশনে কোনো কাজ করো অথবা কোনো ভ্যারাইটি ডেভেলপমেন্টে কোনো প্রোটিন কোয়ালিটি এই স্টাডি করো সেটা। কিন্তু আজকে যারা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করতেছ, যারা ব্যাংকে জব করবে, তাদের শুধু বিসিএজি একটা ডিগ্রি লাগবে, অন্য কিছু লাগবে না। ওকে, ওদিকে যাচ্ছি না, জাস্ট বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম। তো বিষয়টি উত্তর হলো যে অফকোর্স ডাইজেস্টিবিলিটি কোফিশিয়েন্ট, biological value, net protein utilization, all these parameters, to determine all these parameters we need experiment trial, and there are various animals, there is a differences between the animals, so these values will also vary from animal to animal, এটা সিস্টেমের কারণে। ওকে, তাহলে আমি বললাম ডাইজেস্টিবিলিটি কোফিশিয়েন্ট আগের স্লাইডে বলেছি, এখন বায়োলজিক্যাল ভ্যালু যদি বলি সেখানেও ফর্মুলা আছে এবং অন্যান্য জিনিস দিয়ে আমরা বের করতে পারবো। হ্যাঁ, ওকে, আরেকটা জিনিস এখানে ডিটেলস আলাপ করার তেমন কিছুই নাই, এখানে এর পরের স্লাইডে নেট প্রোটিন ইউটিলাইজেশন তারও একটা ফর্মুলা আছে। এখানে ডাইজেস্টিবিলিটি কোফিশিয়েন্ট, বায়োলজিক্যাল ভ্যালু, নেট প্রোটিন ইউটিলাইজেশন, এখানে যে ডিফারেন্স গুলো আসে, যেমন ডাইজেশন ঠিক মতো হয়নি, কাজে সেখানে তো সবকিছু অ্যাবজর্ব হবে না, কাজে ওই প্রোটিনের মধ্যে যদি এরকম কোনো উপাদান থাকে তাহলে তার ডাইজেস্টিবিলিটি কোফিশিয়েন্ট কম হবে। আবার অ্যাবজর্পশন ঠিক মতো হলো, অ্যাবজর্পশন হওয়ার পরে যখন নিউ প্রোটিন সিনথেসাইজ হবে তখন সেখানে যদি অ্যামাইনো অ্যাসিডের কোনো ইমব্যালেন্স থাকে অথবা কোনো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের শর্টেজ থাকে তাহলে সেখানে প্রোটিন সিনথেসিসে
ইন্টারফেয়ার হবে, কাজে মাসল প্রোটিন ঠিক মতো সিনথেসিস হবে না, কাজে সেখানে বায়োলজিক্যাল ভ্যালু বা নেট প্রোটিন ইউটিলাইজেশন কম হবে। কাজে এখানে কনসিডার করতে হবে যে যে প্রোটিন নিয়ে আমরা স্টাডি করতেছি সেই প্রোটিনের ভিতরে কোনো লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আছে কিনা। যদি লিমিটিং অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে এই লিমিটিং অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু নেট প্রোটিন ইউটিলাইজেশন কম হবে। আমি তোমাদের যে হ্যান্ডআউট শেয়ার করেছি সেখানে বায়োলজিক্যাল ভ্যালু তারপরে এই অঙ্কটি আমি দিয়েছি, কিন্তু অঙ্কের যে সলিউশন এবং এই স্লাইড আমি ডিলিট করে দিয়েছি এই জন্য যে তোমরা যেন এটি সলভ করো। এখানে তোমরা প্রবলেম পেয়েছ কিন্তু কেউ সলভ করেছ কি না। সলভ না করলে সলভ এখন শুরু করো, 5 মিনিট সময়। এটি তোমাদেরকে আমি সরবরাহ করেছি আগে। প্রবলেম: calculate digestibility coefficient and biological value of protein from the following data obtained in a boy of 10 years old. Nitrogen intake on wheat diet, fecal nitrogen on protein free diet. এখানে fecal nitrogen on wheat diet মানে wheat protein আমরা তার বায়োলজিক্যাল ভ্যালু এবং ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট বের করব। কাজেই এখানে ফিকাল নাইট্রোজেন অন প্রোটিন ফ্রি ডায়েট মানে এটা হলো নেগেটিভ কন্ট্রোল, মানে একটা গ্রুপ অফ অ্যানিমাল, সেখানে কোনো প্রোটিন দেওয়া হবে না। তারপর ইউরিনারি প্রোটিন ডায়েট আর ইউরিনারি নাইট্রোজেন প্রোটিন ফ্রি ডায়েট, এই ডেটা দিয়ে ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট এবং বায়োলজিক্যাল ভ্যালু বের করতে হবে। তো ফর্মুলা তোমাদের ওইদিকে আছে, এখন কোনটা কিভাবে ইউজ করবা, ইউজ করে ভেরি সিম্পল। তোমরা অলরেডি কেউ বের করেছ কি না? বের করে থাকলে আনসারটা বলো, আমি মিলাই দেখি। আমার এই আনসার অবশ্য আমি এর মধ্যে চেক করে নিই, এটা অনেক আগের টাইপ করা, আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, আমি এটা চেক করে নিয়ে জানি। তোমরা কেউ যদি ক্যালকুলেট করে থাকো তাহলে রেজাল্টটা বলো, আমি দেখি আমারটার সাথে মিলে কিনা। সেকশন এ থেকে কেউ কি এটা সলভ করেছ? সেকশন বি, সেকশন সি এন্ড ডি। স্যার 60.74 60.784 স্যার বায়োলজিক্যাল ভ্যালু। বায়োলজিক্যাল ভ্যালু আর স্যার ডাইজেস্টিভ biological value? 85 স্যার ডাইজেস্টিবিলিটি ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট কত হয়েছে? 85 85। তোমরা কি আমার এটা দেখে ক্যালকুলেট করছো না তোমরা ইন্ডিপেন্ডেন্টলি করছো? স্যার আলাদা আগে করেছিলাম। ওকে, যারা করেছো তাদের আনসার এই যে আমার এখানে যেটি করা আছে, ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট 85 আর বায়োলজিক্যাল ভ্যালু 60.784। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের মিলে গেছে, তোমরা বুঝতে পারতেছ। এটি একটি প্রবলেম, এটি এভাবে দিয়েছি। এরকম রিলেটেড প্রবলেম তোমাদের থাকার সম্ভাবনা জানলা যে কিভাবে ক্যালকুলেট করে, মানে ভবিষ্যতে তোমাদের মাস্টার্স লেভেলের কাজে তোমাদের এটা হেল্প করবে। এখানে তো আর কোনো কাজের স্কোপ নাই, এটা জাস্ট করা জানলা, নোটপত্র রেখে দেব এই। আর হ্যাঁ, বিগত দিনে কিন্তু অঙ্ক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা বুঝতেই পারতেছ। একটু অসুবিধা হলেও ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ফর্মুলা তো 2-3টা ফর্মুলা, তাই না? একটু মুখস্থ রাখতে হবে, খেয়াল করবা। বলো স্যার, এখানে একটা কোশ্চেন ছিল, ওই যে স্যার Fn - Fe যেটা ওইটা বলছে যে ফুড নাইট্রোজেন লস্ট ইন ডাইজেশন। স্যার ওইখানে তাহলে হচ্ছে এখানে যে এন্ডোজেনাস ফেসাল নাইট্রোজেন, এইটা কি স্যার? এন্ডোজেনাস ফিকাল নাইট্রোজেন যেটা, জি স্যার। সেটা হলো যে তোমার, হ্যাঁ এটা লক্ষ্য করো তোমাদের মেটাবলিজম পড়ানোর সময়। ওকে, আমি বি সেকশনে আলাপ করেছিলাম, বিশেষ করে বি সেকশনে ছিল না, তোমার খেয়াল করবা। আমি এখানে বলেছিলাম যে নাইট্রোজেন ব্যালেন্স, আমরা নাইট্রোজেন দিয়ে কিন্তু প্রোটিন ডিটারমাইন করি। আমরা যে মেথডে, এটা যে মেথড অ্যাপ্লাই করেছি, তোমরা কেলডাল মেথড পড়েছো, আবার তোমরা বায়োরেট মেথড পড়েছো, ঠিক আছে?
এখানে যে অঙ্ক দিয়েছি এই অঙ্ক কিন্তু আরো অনেক কাজ আছে। এখানে ক্যালডাল মেথডে প্রোটিন নাইট্রোজেন বের করতে হবে। আরে তারপরে সেই অনেক নাইট্রোজেনকে জন্য সবকিছু যাবে নিয়ন্ত্রণ করতেছে। আলাদা আরো হ্যাঁ বলো কি বলো, আমি স্পষ্ট শুনতে পেলাম না ভাই, তুমি কি কি বলতেছিলা আবার একবার বলো। আচ্ছা, নেট প্রোটিন মানে নাইট্রোজেন ব্যালেন্স, যেটা আমরা অনেক সময় বলি না যে মাই বডি ইজ অন পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স অর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, মানে অনেকে দেখা যায় যে একটু শুকে গেছে বলি, মানে মাসল গ্রোথ কমে গেছে, মানে মাসল টিস্যু ব্রোকেন ডাউন, কাজেই দেখা যাচ্ছে যে একটু শুকিয়ে গেছে। আবার হ্যাঁ একটু গায়ে গোস্ত লাগলে আমরা বলি না, বলে নাদুস নাদুস চেহারা, মানে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আর একই রকম থাকলে সেখানে জিরো, মানে নাইট্রোজেন ব্যালেন্স আছে। নাইট্রোজেন ব্যালেন্স বলতে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, এই জিনিসটা আসে তখনই যে মানে প্রতিনিয়ত each and every moment our tissue proteins are broken down। কাজেই আমাদের টিস্যু প্রোটিন ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার পর সেখান থেকে নাইট্রোজেন বের হচ্ছে, সেই নাইট্রোজেনটা ইউরিনের মাধ্যমে বা ফিসিসের মাধ্যমে চলে যাচ্ছে। তো সেই নাইট্রোজেনটা কনসিডার করতে হবে যে কি পরিমাণ নাইট্রোজেন প্রতিনিয়ত ব্রেকডাউন হচ্ছে। সেই ব্রেকডাউন আমাদের খাবারের মধ্যে যে প্রোটিন সেটা পুষিয়ে নিচ্ছে, ফার্স্ট সেই ব্রেকডাউনটা পুষিয়ে নিচ্ছে, তারপরে জিরোতে এসে তারপরে বডি বিল্ডিং হচ্ছে। কাজেই ওই নাইট্রোজেনটাও কনসিডার করতে হবে। সেটাই হলো এন্ডোজেনাস, মানে আমার শরীরে অলরেডি ছিল, সেখান থেকে ব্রোকেন ডাউন হয় যে নাইট্রোজেনটা পেয়ে গেছি। তো সেটা ক্যালকুলেট করার জন্য এখানে ওই অ্যানিমাল গ্রুপকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো ওই ভাগ যেটা ওই নেগেটিভ মানে কন্ট্রোল, মানে নন প্রোটিন কন্ট্রোল, সেখান থেকে কি পরিমাণ ফিসিসের নাইট্রোজেন যাচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। আর যেখানে এক্সপেরিমেন্টাল লাইট, সেখানে কি পরিমাণ যাচ্ছে, কাজেই সেখানে প্রোটিন না দেওয়ার কারণে কি পরিমাণ যাচ্ছে, সেটা দুটোর মধ্যে ডিফারেন্স করলে বেরিয়ে আসবে। স্যার আমাদের ইন্টেস্টাইনে তো স্যার সর্বশেষ পর্যায়ে স্যার মানে যত রকমের পুষ্টিকর উপাদান আছে স্যার সেগুলো শোষিত হয়, তাহলে স্যার সেখান থেকেও কি নাইট্রোজেন আবার চলে যেতে পারে, লস হতে পারে? তুমি বলছো শোষিত হয়, দ্যাটস এ গুড পয়েন্ট, কিন্তু না না, এই জন্য তো অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস পড়িয়েছি যে সবকিছু শোষিত হচ্ছে না। দেয়ার আর সাম এলিমেন্টস দ্যাট ইন্টারফিয়ার ইন দ্য অ্যাবজর্পশন প্রসেস। কাজেই এই যে প্রসেসগুলো যেগুলো আছে, যেটা মেইন প্রসেস, মনে করো যে আমরা বলি মেটাবলিজম, কিন্তু মেটাবলিজম হওয়ার আগে আরো দুটো মেজর প্রসেস। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডাইজেশন, দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাবজর্পশন, দেন মেটাবলিজম। তোমার ডাইজেশনে এখানে যদি তোমার ট্রিপসিন ইনহিবিটর থাকে ফর এক্সাম্পল, তাহলে তোমার ডাইজেশনে এখানে ইন্টারফিয়ার হবে। কাজে এখান থেকে কিছু পরিমাণ প্রোটিন আনডাইজেস্টেড অবস্থায় ফিসিসে আউট হয়ে যাবে, কাজে তোমার ফিসিসে নাইট্রোজেন বের করতে হবে। তারপরে বিষয় হলো যে অ্যাবজর্পশনেও এখানে অ্যাবজর্পশন যে হয়, এখানে অ্যাবজর্পশনেও এনার্জি খরচ হয় এবং অ্যাবজর্পশনেও ইন্টারফেয়ার করার মতো এখানে অন্যান্য এলিমেন্ট আছে। তারা যখন ইন্টারফেয়ার করবে, যখন অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড হবে অর হ্যাম্পার্ড হবে, তখন কিছু পরিমাণ নাইট্রোজেন সেখানে তোমার ফিসিসে চলে যাবে, কাজে এখানেও প্রবলেম হবে। আবার মেটাবলিজম হওয়ার ক্ষেত্রে ব্যালেন্স there should be a balance in amino acid composition, a balance, যখন যে অ্যামাইনো অ্যাসিড দরকার সেটি থাকতে হবে। কিন্তু কোনো সময় যদি সেই অ্যামাইনো অ্যাসিড না থাকে, তাহলে বডি সেই অ্যামাইনো অ্যাসিডটাকে সিনথেসিস করে নেয় ইফ ইট ইজ আনএসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কিন্তু যদি সেটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে বডি সেটিকে সিনথেসিস করতে পারবে না, তখনও ওই প্রোটিন সিনথেসিসে ইম্পেয়ার হবে, মানে ইন্টারফেয়ার হবে, কাজেই সেখানেও মেটাবলিজম ঠিক মতো হবে না, তখনও নাইট্রোজেন ইউরিন দিয়ে লস করবে, মানে ডিঅ্যামিনেশনে যাবে, ডিঅ্যামিনেশনে যাওয়ার পর নাইট্রোজেন হবে, অ্যামোনিয়া হবে, নাইট্রোজেন হবে, ইউরিনে লস করবে। কাজে লস যেটি সেটি ডাইজেশনে হবে, অ্যাবজর্পশনে হবে, মেটাবলিজম হবে। কাজেই এই তিনটিকেই কনসিডারেশনে নিতে হবে। হোপ ইউর কোশ্চেন ইজ আনসার্ড। ইয়েস স্যার। ওকে, তাহলে এইভাবে বলতেছিলাম যে ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, বায়োলজিক্যাল ভ্যালু এবং নেট প্রোটিন ইউটিলাইজেশন। যারা তো অঙ্ক সলভটা করলা, হ্যাঁ হয়তো তারা তো অবশ্যই বুঝে করেছো, আর যারা করনি তারা এটা করে নেবা। ওকে।
তারপর প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, দেখো প্রোটিন এফিসিয়েন্সি রেশিও মানে গেইন ইন বডি ওয়েট প্রোটিন ইনজেস্টেড, মানে কি পরিমাণ প্রোটিন অ্যানিমালকে খাওয়াইলাম, কোন একটা প্রোটিনকে কি পরিমাণ খাওয়াইলাম আর কি পরিমাণ গেইন করলো এটি দিই। কিন্তু এটি না, এই যে তোমরা এত প্রশ্ন করলা, আমি এক্সপ্লেন করলাম, এটিকে অ্যাড্রেস করে না, কাজে এটি খুব একটা নির্ভরযোগ্য মেথড না। তারপরেও পরীক্ষার জন্য তোমরা খেয়াল করো, খুব সিম্পল একটা জিনিস, একবার পড়লেই তোমাদের মনে থাকবে যে গেইন ইন বডি ওয়েট, একটা অ্যানিমাল গ্রুপ, সেখানে মনে করো যে ওকে এটা 30 গ্রাম ছিল ইনিশিয়াল ওয়েট, আমি প্রোটিন খাওয়ালাম 10 গ্রাম, পরবর্তীতে এটি হয়ে গেল 42 গ্রাম, তাহলে গেইন ইন ওয়েট হলো 42 মাইনাস 30 12 গ্রাম। কত গ্রাম খাওয়ালাম? উদাহরণ হচ্ছে 10 গ্রাম, তাহলে এটা পিআর ভ্যালু হলো 1.2। এটি ভেরি সিম্পল ক্যালকুলেশন, কিন্তু এটি অন্যান্য বিষয়কে এটা কভার করে না। তার কারণ এখানে দেখ, এখানে শুধু কি বলতেছি, কি পরিমাণ প্রোটিন খাওয়ালাম আর তাতে গেইন অফ ওয়েট কত হলো। আসলে কি প্রোটিন যা খাওয়ালাম তা থেকে কি গেইন হয়? নেভার নেভার। অন্যান্য বিষয়গুলো, প্রোটিন যে পরিমাণ খাওয়ালাম সেই প্রোটিন তার গ্রোথকে সাপোর্ট করেনি। প্রোটিন যে পরিমাণ খাওয়ালাম এই প্রোটিন থেকে, তার কার্বোহাইড্রেট থেকে যে এনার্জি আসছে সাফিসিয়েন্ট এনার্জি আসেনি, কাজে এই প্রোটিন থেকে সাম অফ দ্য প্রোটিন হ্যাজ বিন ইউটিলাইজড ফর প্রোডাকশন অফ এনার্জি। এরকম আরো অনেক এসেনশিয়াল এলিমেন্ট আছে, কাজে এটি দিস ইজ নট এ গুড প্যারামিটার ফর কোয়ালিটি ইভ্যালুয়েশন অফ প্রোটিন। এনিওয়ে, তারপরে এই ফিগারগুলো আছে, এটা মনে রাখতে হবে। ওকে, নেট প্রোটিন রেশিও একই রকম, এখানে দেখবা যে ফর্মুলা আছে। তারপরে এগুলো খুব ভালো মেথড না। ওকে, কেমিক্যাল স্কোর, কেমিক্যাল স্কোর এখানে আরেকটা জিনিস, যে প্রোটিন ইউটিলাইজেশনে যে অ্যামাইনো অ্যাসিড, সেখানে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যদি লিমিটিং অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে সেটিও প্রোটিন ইউটিলাইজেশনে ইন্টারফেয়ার করে। কাজে সেক্ষেত্রে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আছে কি নাই বা কোনটি আছে সেটি দিয়েও প্রোটিনকে ইভালুয়েট করা হয়। যে এটি আর অ্যানিমাল ট্রায়াল নয়, মানে এটি প্রোটিন, ওগুলো হলো অ্যানিমাল ট্রায়াল। আগের যেটা বললাম, অ্যানিমালকে খাওয়ায় তারপরে অ্যানিমাল স্যাক্রিফাইস করে, তারপরে তাদের ইউরিন, ফিসিস এবং কার্কাস মাসল, যেটা মাসল কার্কাস বলে, সেটি নাইট্রোজেন এস্টিমেট করে করা হয়। কিন্তু কেমিক্যাল স্কোর এখানে অ্যানিমাল ট্রায়ালের দরকার নাই। আমি একটা অ্যানিমাল প্রোটিন ধরে নাও যে আমি মুগ বিন প্রোটিনের কোয়ালিটি ইভ্যালুয়েট করব। আচ্ছা ঠিক আছে, সময় নাই, 3 দিন আমি এটি ইভ্যালুয়েট করতেছি। কি দ্বারা? মুগ বিন প্রোটিন তার এইচপিএলসি দিয়ে অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন ডিটারমাইন করব। যে প্রোটিনটা করব, ফর এক্সাম্পল মুগ বিন, তার অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন ডিটারমাইন করব। তারপরে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো শুধু নেব, আর রেফারেন্স প্রোটিন নিতে হবে। রেফারেন্স প্রোটিন হিসেবে এখানে এক প্রোটিন ইউজ করা হয়। এক প্রোটিনকে কমপ্লিট প্রোটিন বলা হয়, এবং এক প্রোটিনই ইউজ করা হয় অন্যান্য প্রোটিনের কোয়ালিটি ইভালুয়েট করার জন্য। এক প্রোটিন, এবং এক প্রোটিনকে যে রেফারেন্স প্রোটিন হিসেবে ধরা হয় তার কারণই হলো যে ওই হিউম্যানকে সাপোর্ট দেওয়ার জন্য কোন প্রোটিনে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যে লেভেলে থাকার কথা, এক প্রোটিনে সেই লেভেলে আছে, সবগুলোরই আছে। কাজেই এক প্রোটিন ইজ ইউজড এজ এ রেফারেন্স প্রোটিন ফর কোয়ালিটি ইভ্যালুয়েশন অফ আদার প্রোটিন। কাজেই ধরে নেই যে বিন প্রোটিন, বিনে তখন দেখবো যে আচ্ছা বিনে মিথিওনিন কি পরিমাণ আছে। তার কারণ যে প্রোটিন যখনই দেখবা তখনই মেইনলি খেয়াল করবা যে ইনভেরিয়েবলি আইদার লাইসিন অর মিথিওনিন, দুইটার মধ্যে একটা, কোন ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান, কোন না কোন প্রোটিনে হয়তো শর্টেজ থাকে। যেখানে প্রবলেমের মধ্যে লিমিটিং অ্যামাইনো অ্যাসিডের কথা আছে, সেখানে তোমরা দেখবা যে হয় লাইসিন সম্বন্ধে বলা আছে, না হলে মিথিওনিন সম্বন্ধে, অথবা ট্রিপ্টোফ্যান সম্বন্ধে। এই কোনোটার না কোনোটা অ্যামাইনো অ্যাসিড লিমিটিং হয়, আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং গ্রোথ সাপোর্ট করার জন্য মিনিমাম যে লেভেল লাগে তার চেয়ে কম থাকে। কাজে বিন প্রোটিনের যদি দেখি, তাহলে অ্যামাইনো অ্যাসিড অ্যানালাইসিস করে সেখানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের লেভেল দেখবো কি আছে, আর এই লেভেলটা আমার রেফারেন্স হিসাবে এক প্রোটিন অলরেডি এস্টাবলিশড। হ্যাঁ, এক প্রোটিন এটা দেখলাম, দেখে সেখানে দেখবো যে কোনটা, দেখা যাবে যে সবগুলো প্রোটিনের লেভেল মোটামুটি ঠিক আছে। দেখা যাবে যে এটা মিথিওনিনের ক্ষেত্রে হয়তো এদিক ওদিক হইতে পারে।
তখন এক প্রোটিনে কতটুকু আছে আর বিন প্রোটিনে কতটুকু মিথিওনিন আছে সেটাকে 100 দিয়ে গুণ করলে যে রেজাল্টটা পাবো সেটা হলো কেমিক্যাল স্কোর। কেমিক্যাল স্কোর দিয়ে এটা মানে বোঝা যায়। নট ব্যাড। মানে অ্যানিমাল ট্রায়াল না করেই একটা প্রোটিন কোয়ালিটি ইভ্যালুয়েশন করতেছি দ্রুত, এটি দিয়ে বোঝা যায়। তবে অ্যানিমাল ট্রায়াল ইজ দ্য বেস্ট টু অ্যানালাইজ প্রোটিন কোয়ালিটি ইভ্যালুয়েশন। এখানে একটা চার্ট, জাস্ট ফুড, কোন ফুড তার পিআর ভ্যালু কেমন, বায়োলজিক্যাল ভ্যালু কেমন, নেট প্রোটিন ইউটিলাইজেশন, কেমিক্যাল স্কোর। এখানে দেখো এগে কেমিক্যাল স্কোর লিমিটিং অ্যামাইনো অ্যাসিড নেই, মিল্কে, ফিশে, মিটে, রাইসে এবং হুইটে। এখানে অন্যান্য ভ্যালু আমি নিয়ে আসিনি, তবে এখানে আরেকটা জিনিস, সেটা বিন আসা উচিত ছিল। বিন ইজ এ গুড সোর্স। বিন মানে পালস এন্ড বিনস মানে লেগুম আসা উচিত ছিল। এবং এখানে লেগুম আসলে এই ভ্যালুগুলো জেনে নিতে হবে লিটারেচার থেকে। আর এখানে তখন আসতো মিথিওনিন, এখানে লেগুম আসতো আর এখানে আসতো মিথিওনিন। আর এই ভ্যালুগুলো কি হতো সেটা লিটারেচার থেকে লিখে নিতে হতো। লেগুম আসা উচিত ছিল এই শীটে। ওকে, ও সরি, আসলে আমি ভুল করেছি, তোমাদেরকে বলেছি এই যে লেগুম আসা উচিত ছিল বললাম না, আসলে এটা একটা স্লাইডে এটা কভার করেনি, এটা পরের স্লাইডে আসে। এই যে পরের স্লাইডে আছে বেঙ্গল গ্রাম, রেড গ্রাম, গ্রাউন্ড সয়াবিন আছে, ঠিক আছে। কাজে উচিত ছিল এবং আসছে সেটা পরের স্লাইডে, আমি খেয়াল করিনি। ওকে, আর কেমিক্যাল স্কোরেরই আরেকটি এটা আছে পডকাস্ট। এনিওয়ে তোমাদের এটা লাগবে না স্যার। হ্যাঁ, বলো স্যার এখানে যে কেমিক্যাল স্কোরটা দেওয়া আছে এটা কি অলওয়েজ ফিক্সড নাকি আপ ডাউন করতে পারে? এইটা হ্যাঁ, তুমি যেটা বলছো, মনে করো যে বেঙ্গল, এখানে ধরে নাও যে বেঙ্গল গ্রামে না, এখানে এটা ধরে নেই গ্রাউন্ড নাট ধরে নেই, এখানে যে কেমিক্যাল স্কোর আছে 44, যে ভ্যারাইটি নিয়ে এটা আলাপ করেছি, বুঝতে পারছো? যে গ্রাউন্ড নাট ভ্যারাইটি গ্রাউন্ড নাটের বিভিন্ন ভ্যারাইটি আছে না? জি স্যার। হ্যাঁ, মনে করো যে আজকে একটা ভ্যারাইটি নিয়ে আলাপ করলাম, 5 বছর পর এখন সায়েন্টিস্টরা জানে যে এখানে গ্রাউন্ড নাটের লাইসিনের পরিমাণটা কম আছে। এখন গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা গ্রাউন্ড নাটের এই ভ্যারাইটি নিয়ে কাজ করলো, কাজ করার পরে তারা মনে করে যে বিনাতেই কাজ করে বিনাতেই ওরা নতুন একটা গ্রাউন্ড নাট ভ্যারাইটি ধরে নাও বিনা গ্রাউন্ড নাট ভ্যারাইটি ফর এক্সাম্পল 30 বের করলো। এর আগে অনেকটা বের করছে, 30 বের করছে। কত সালে বের করছে? মনে করো 2030 সালে। এখন এই যে নতুন যে গ্রাউন্ড নাট ভ্যারাইটি হলো, সেই ভ্যারাইটির তখন অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন দেখতে হবে, দেখে সেখানে লাইসিনের সাথে আর এগ, ওই যে ডিমের যেটা আছে দাদারা যেটা করছে সেটাই, ওটার সাথেই তখন নতুন ভ্যারাইটি তুলনা করব। এটা যদি লাইসিনের যদি এখানে ইনকর্পোরেশন হয়, তারা যদি ডেভেলপ করতে পারে তাহলে এই স্কোরটা উন্নত হতে পারে, আর না করলে ডিটেরিয়েট করতে পারে। আর যদি আনচেঞ্জ থাকে তাহলে সেম থাকবে। কাজেই এটা ভেরি করতে পারে, নাও করতে পারে। জি স্যার, বুঝতে পারছো? জি স্যার। এনিম্যাল ট্রায়ালের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা স্যার কতখানি হতে পারে? এটা প্রোটিন এখানে 10% লেভেলে দিতে হবে, 10% লেভেলে অ্যাটলিস্ট প্রোটিন দিতে হবে। বুঝতে পারছো? যে খাবার দিব সেখানে, যে খাবার দেব, খাবার মনে করো ফুড, সেই ফুডের মধ্যে প্রোটিনের পরিমাণ হবে 10%। সেখানে এই এনার্জি ক্যালকুলেট করতে গেলে সেখানে এনার্জি দিতে হবে, সেখানে নন স্টার্চ পলিস্যাকারাইড দিতে হবে, সেখানে ভিটামিনস দিতে হবে। মানে তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও, আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা অ্যানিমাল এক্সপেরিমেন্ট, এটি কিন্তু আমাদের স্যারেরা মানে দেশের বাইরে গিয়ে তো আমরা রিসার্চ করি, এখানে তো রিসার্চের ফ্যাসিলিটিস তো পাওয়া যায়নি, এটা তোমরা জানো। ইদানিং তোমরা কিন্তু দেখছো যে অ্যানিমাল এক্সপেরিমেন্ট আমাদের বিভিন্ন ল্যাবে হচ্ছে, কিন্তু সো ফার
সো ফার আই নো যে এখানে আমি মাস্টার্স করেছি 94, 95, 96 এই দিকে। এখানে ভেটেরিনারিতে এক স্যার ছিলেন, উনিও রিটায়ারমেন্টে গেছেন। ওই স্যারের চেম্বারকে আমি রেটের মানে এক্সপেরিমেন্টাল কি বলবো রুম হিসাবে ইউজ করে আমি এখানে 95-এ মানে স্টাডি করি রেট নিয়ে, এবং বিশ্ববিদ্যালয়ে সম্ভবত রেটের উপরে ওইরকম ট্রায়াল মানে প্রথম সোফার। এবং আমি ওখানে কাজ করি, তোমরা এই যে টাঙ্গাইল অঞ্চলে যাদের তোমাদের বাড়ি, তোমরা কালী মোটর দেখছো, একটা কালী মোটর, এটা গাজীপুরের মানে নর্দার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট এবং টাঙ্গাইল ওই সব জায়গায় এই কালী মটরটা চাষ হয়। এটাও এক ধরনের লিগম এই কালী মটর। এই কালী মটর এটা বেশ ইল্ড ভালো, কিন্তু এটার কোয়ালিটি কেমন সেই কাজটা করতে গিয়ে আমি সেই ICDDRB থেকে রেট কিনে নিয়ে আসি। তারপরে এখানে এক্সপেরিমেন্ট মডেল করে 8টা গ্রুপে রেটকে ভাগ করি। 4টা গ্রুপে, এক এক গ্রুপে 4টা করে রাখি, মোট 32 রেটস 8 গ্রুপে ভাগ করে এখানে আমি এক্সপেরিমেন্ট করি। ওটাই ফার্স্ট কাজে ওই মডেলে আমি করেছি। হ্যাঁ, এখানে এক্সপেরিমেন্টাল মডেল কিভাবে করতে হবে সেটি আমার কাছে জানা আছে। কাজে তোমার প্রশ্ন যেটি আসলে ওইদিকে ডিটেলস যেতে হচ্ছে, আমি ওইটার প্রয়োজন মনে করিনি, এই জন্য নিয়ে আসিনি। কিন্তু আমার কাছে তথ্য আছে, তোমরা যদি কখনো মাস্টার্স করো কোনো জায়গায়, যদি এরকম এনিম্যাল এক্সপেরিমেন্ট করো, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আমি I can render my service for the well-being of your experiment or you. তখন এগুলো প্রশ্ন নিয়ে আলাপ করো, ঠিক আছে? ওকে, এখন জাস্ট তোমরা দেখবে যে কিভাবে করা হচ্ছে, ডিটেলস আলাপ মাস্টার্স এর ক্ষেত্রে। ওকে, তাহলে আমার মনে হয় যে প্রোটিন কোয়ালিটি ইভ্যালুয়েশন, যেটি থিওরিটিক্যাল আলোচনা প্রথম ক্লাসে করেছি, আর যে বিভিন্ন প্যারামিটারস বা টার্মিনোলজিও বলতে পারো বা মেথডস বলতে পারো, আজকে যেটি ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, বায়োলজিক্যাল ভ্যালু, নেট প্রোটিন ইউটিলাইজেশন, পিআর, কেমিক্যাল স্কোর, এগুলো ইয়ে করা যায়। তোমরা অনেক থিসিসে দেখবে যে পিআর, তারপরে পিআরও এগুলো আছে, জাস্ট এগুলো রাখা হয় যে একটা থিসিসে একটু ভলিউম বাড়ানোর জন্য, ডেটা বাড়ানোর জন্য রাখা হয়। কিন্তু তোমাদেরকে অবশ্যই যেতে হবে কোয়ালিটি রিসার্চের জন্য, বায়োলজিক্যাল ভ্যালু, নেট প্রোটিন ইউটিলাইজেশন, ওদিকে যেতে হবে। আবার একটু ডাটা বাড়ানো এবং সঠিক ধারণা দেওয়ার জন্য, যেমন HPLC স্টাডি, সেখানে একটা ক্রোমাটোগ্রাম থাকবে, একটু ভলিউম বাড়বে, সেখানে কেমিক্যাল স্কোরটা কেমন হবে, তার জন্য কেমিক্যাল স্কোরও আসবে। দিজ আর দ্য গুড প্যারামিটার ফর অ্যানালাইজিং কোয়ালিটি অফ প্রোটিন as well as for publication of your manuscript in international journal. আমরা প্রোটিন কোয়ালিটি ইভ্যালুয়েশন এখানে আমরা স্টপ করতে চাচ্ছি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন, তাহলে আমরা এটা স্টপ করি। আরো অনেক মেথড আছে, বুঝছো, বায়োলজিক্যাল মেথড আছে, ওগুলোতে যায়নি। এটা করলে মোটামুটি তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য, মানে লেভেল 2 এর জন্য এটি এনাফ। যখন তোমরা আরো উপরের ক্লাস লেভেলে যাবা, যখন মাস্টার্স করবো, আরো অনেক বিষয় তোমাদের কনসিডার করতে হবে। ওকে, এখানে আমি স্টপ করলাম এটা। এনার্জি, হ্যাঁ, এনার্জি রিকোয়ারমেন্ট তোমরা স্লাইড দেখতে পাচ্ছ, কি পরিমাণ এনার্জি লাগবে। এটাও ভেরিজ ফ্রম পারসন টু পারসন। এখানে বিষয়গুলো আসবে রেসপিরেটরি কোশেন্ট, আর কি রেসপিরেটরি কোশেন্ট, BMR, বেজাল মেটাবলিক রেট, বেজাল মেটাবলিক ইন্ডেক্স, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড এনার্জি,
তারপরে ফ্যাক্টরস এফেক্টিং নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস, কি পরিমাণ নিউট্রিয়েন্ট আমাদের খেতে হবে, কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। তারপরে মিল প্ল্যানিং, ব্যালেন্সড মিল, এটা অন্যদিন পড়িয়েছি তোমাদের। মিল প্ল্যানিং তোমাদের বলেছিলাম যে ফাংশন অফ ফুড, এনার্জি বিল্ডিং, বডি বিল্ডিং, প্রোটেক্টিভ। সেখানে ব্যালেন্স মিল তৈরি করতে গেলে সেখানে লো ইনকাম গ্রুপ, মিডিয়াম ইনকাম গ্রুপ, হাই ইনকাম গ্রুপ পিপুলের জন্য কিভাবে মিল প্ল্যানিং করতে হবে দুই একটা উদাহরণ দিয়ে এটি আলাপ করেছি। রেসপিরেটরি কোশেন্ট, এখানে সিম্পল হিসাব যে আমরা যে খাবার খাই মেটাবলিজম হয়, তারপর কি হয়, মেটাবলিজম হতে গেলে আমরা অক্সিজেন কনজিউম করি না। অক্সিজেনটা কোথায় থাকে বলতো, যে অক্সিজেন আমরা নেই, এই যে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড আর ভলিউম অফ অক্সিজেন কনজিউমড। হোয়াই ডু উই কনজিউম অক্সিজেন? তুমি এখানে পড়বা, আসতে পারো, আমি তো 20 মিনিট পর স্টপ করবো। ঠিক আছে, সো উই টেক প্রিপারেশন 15 মিনিট। ওকে, প্লিজ বলো তো, হোয়াই ডু ইউ কনজিউম অক্সিজেন? স্যার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। থ্যাংক ইউ, দ্যাটস আ গুড অ্যান্সার। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অক্সিজেন না থাকে তাহলে কি হইতো? স্যার পানি তৈরি হইতো না। পানি তৈরি হইতো না, পানির অভাব পড়ছে, পানি খাওয়া। অক্সিডেশন বলো স্যার একটা এক্সট্রা লাস্টে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রন স্যার রিডিউসিং ইকুইভ্যালেন্ট ক্যারিয়ার গুলো ওগুলা হচ্ছে অক্সিডাইজড হইতো না, এরকম কিছু। অক্সিডাইজড হইতো না, তো কি হইতো? তাহলে কি হইছে? এটিপি তৈরি এনার্জি প্রডিউস হবে না। কি প্রডিউস হবে না? আমরা সাফিসিয়েন্ট এনার্জি পাইতাম না এটিপি থেকে। সাফিসিয়েন্ট এনার্জি পাবো না। কেন সাফিসিয়েন্ট পাইতাম না আর ইনসাফিসিয়েন্ট পাইতাম কিভাবে? স্যার এটিপি তো স্যার খুব কম পরিমাণে উৎপন্ন হয় নরমালি, কিন্তু স্যার অন্যান্য স্টেজে তো এনএডিএইচ, এনএডিপি, তারপর স্যার কেন কম এফএডিএইচ পরিমাণে হইতো, কেন কম পরিমাণে হইতো, কেন বেশি পরিমাণে হবে না? স্যার অক্সিজেনের ঘাটতি থাকলে তো স্যার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলবে না স্যার। হ্যাঁ চলবে না, তো কি হইতো? তো স্যার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না থাকলে স্যার এনএডিপি স্যার এটিপি তে কনভার্সন হবে না তো স্যার। হবে না, তো কি হবে? একদমই জিরো হবে। বায়োলজিক্যাল কয়েনের ঘাটতি। এই যে কেবল আসছে, এই যে বুঝছো, তোমাদের এই যে এইটা আমি বলতেছিলাম, তোমরা টু দা পয়েন্টে ইয়ে করতে পারো না, তোমরা খালি মিছিলে ডাইরেক্ট অ্যাকশন, খালি হুদাই ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু তোমাদের এই যে এখানে তোমরা ডাইরেক্ট অ্যাকশন আসতে পারো। ইলেকট্রন ট্রান্সপোর্ট কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট ইজ লোকেটেড উইদিন দ্য মাইটোকন্ড্রিয়া। কাজে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বেটা অক্সিডেশন ইজ বিং অপারেটেড, সরি টিসিএস সাইকেল ইজ বিং অপারেটেড। কাজে টিসিএস সাইকেলের জন্য তোমার রিডিউসড ইলেকট্রন গুলো অক্সিডাইজড হতে হবে, এই তো। কাজে টিসিএস সাইকেল চলবে না। তোমরা এই কথাটা কেন বলতেছো না? তোমার বারবার পেশায় কম হইতো এটিপি, বেশি হইতো এই কি ইলেকট্রন, রিডিউসড ইলেকট্রন ক্রিয়া। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাথায় ইলেকট্রন অক্সিজেন আছে, তার মানে এখানে তাহলে রিডিউসড ইলেকট্রন ক্রিয়ার একটা প্রভাব থাকবে, ফ্লো থাকবে, তার অক্সিডাইজড হবে, আবার এখানে আসবে, এসে তার টিসিএস সাইকেলে পার্টিসিপেট করবে। কাজে এটা সাইকেলের মতো চলবে। তো যদি না থাকতো তাহলে কি হইতো? টিসিএস সাইকেল চলতো না। তো টিসিএস সাইকেল চলতো না, তাহলে আনসার তোমাদের এখন হয়ে গেছে যে আমরা বেশি পরিমাণে যে এনার্জি পাবো না, অল্প পরিমাণে পাইতাম। তখন কি হইতো? তখন একজন তোমাদের বলছো যে অ্যানারোবিক রেসপিরেশন হতো, মানে গ্লাইকোলাইসিস হইতো, সেখান থেকে অল্প পরিমাণে এনার্জি পাইতাম। ক্লিয়ার জিনিসটা এখন? হ্যাঁ, তোমরা যেটা বলছো যে পানি হইতো না, রাইট, আনসার রাইট, যে পানি হইতো না। পানি হইতো না তুমি বলছো, কিন্তু তোমার বলাটা তো ঠিক না। পানি হইতো না, পানি হইতো না, কিন্তু পানি হওয়াটা কি উদ্দেশ্য ছিল? পানি হওয়াটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ফুড আমি কনজিউম করলাম, ফুড থেকে আমি এনার্জি নেব। আমি মেইন এনার্জি নেব কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট মেইন যে প্রসেস, সেটা হলো ফার্স্ট গ্লাইকোলাইসিস। সেখান থেকে অ্যারোবিক অ্যানারোবিক দুই ধরনের হবে। অ্যানারোবিকে অল্প পরিমাণ এনার্জি আসবে, আর অ্যারোবিক যদি হয় তাহলে অনেক বেশি এনার্জি পাবো। অ্যারোবিক হইতে গেলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাথায় অক্সিজেন থাকতে হবে। তার মানে অক্সিজেন নাই মানে অ্যারোবিক রেসপিরেশন হবে না, টিসিএস সাইকেল হবে না, মানে কম পরিমাণে এনার্জি পাবো, মানে
অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চলবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে আমাদের রেসপিরেটরি কোশেন্টকে আমরা এভাবে মেজার করব, যে অক্সিজেন আমরা কনজিউম করি আর যে কার্বন ডাই অক্সাইড প্রডিউসড হয়, এইটা এই রেশিও কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্ট 1। ফ্যাটের ক্ষেত্রে এটা হলো 0.7। এখানে দেখো ফ্যাটের ক্ষেত্রে 0.7, কিন্তু এখানে যদি এইভাবে চিন্তা করো যে দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন উই কনজিউম, তার চেয়ে কার্বন ডাই অক্সাইড প্রডিউসড ইজ লেস ইন অ্যামাউন্ট, কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তাই না? আগেরটা কি, যে পরিমাণ আমরা অক্সিজেন নিচ্ছি সে পরিমাণে কার্বন ডাই অক্সাইড লিবারেট করতেছি 1। ফ্যাটের ক্ষেত্রে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড লিবারেট করতেছি। আর প্রোটিনের ক্ষেত্রে এটা মিক্সড, তার কারণ যে প্রোটিন তো বুঝতেই পারতেছ এটা অ্যামাইনো অ্যাসিডস, সেখান থেকে প্রোটিনের ক্ষেত্রে 8। তাহলে এই যে রেসপিরেটরি কোশেন্ট, তাহলে একটা জিনিস ক্লিয়ার যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থেকে মোরলেস সেম, কার্বোহাইড্রেট থেকে একটু মানে বেশি কম্পেয়ার টু ফ্যাটস এন্ড কি বলবো প্রোটিন। তাহলে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড যদি আমরা লিবারেট করি, তাহলে এটি আমাদের, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হচ্ছে, এটি কি গুড ফর হেলথ? এটি কিন্তু বডি থেকে বের করে দিতে হবে। কার্বন ডাই অক্সাইড যেটি তৈরি হচ্ছে মেটাবলিজমের মাধ্যমে তৈরি তো হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড বডি থেকে বের করে দিতে হবে। বডি থেকে বের না করে দিলে সেটা অন্য রকমের প্রবলেম ক্রিয়েট করবে। কাজে বডি থেকে বের করার উপায় থাকতে হবে। আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তো বডি থেকে বের করে দেই। বিশেষ করে যাদের রেসপিরেশনে প্রবলেম আছে তাদের জন্য, তাহলে তারা যদি প্রবলেম ফেস করে সেক্ষেত্রে তাদের খাবারে ফ্যাটের পরিমাণটা বাড়ায় দিতে হবে, কার্বোহাইড্রেটের পরিমাণটা কমায় দিতে হবে। তার কারণ যে ফ্যাট থেকে আসতেছে অনলি 0.7। যাদের রেসপিরেটরি প্রবলেম আছে, যদি তারা কোনো সময় সমস্যায় ফেস করে, তাহলে তাদের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমায় দিতে হবে এবং ফ্যাটের পরিমাণ বাড়ায় দিতে হবে। দিলে দেখা যাবে যে তাদের কার্বন ডাই অক্সাইড প্রোডাকশনটা কম হবে। কাজে কার্বন ডাই অক্সাইড বডি থেকে বের করে দিতে যে সমস্যা, সেটি থেকে তারা উত্তরণের একটা রাস্তা পাবে। বেসাল মেটাবলিক রেট, মানে বেসাল মিনিমাম যে এনার্জি রিকোয়ার্ড টু মেনটেন দ্য বডি, টু মেনটেন লাইফ, সেটা হলো বেসাল মেটাবলিক রেট। আমরা যদি কোনো কাজ নাও করে থাকি, স্যার বলো স্যার, রেসপিরেটরি কোশ্চেন দ্বারা আসলে স্যার কি বোঝায়, এটার অ্যাপ্লিকেশনটা কি, মানে ইউজটা? এটার অ্যাপ্লিকেশনটাই হলো যে বিভিন্ন ফুডের রেসপিরেটরি কোশ্চেন বিভিন্ন রকম। ফর এক্সাম্পল কার্বোহাইড্রেটে 1, ফ্যাটে 0.8, আর কি বললাম প্রোটিনে, না প্রোটিনে 0.8 আর ফ্যাটে 0.7। তো রেসপিরেটরি কোশ্চেনের যেটা বোঝায়, যদি কি বোঝো, তাহলে এখানে বলতে হবে যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলার ওইটাই ল্যাঙ্গুয়েজে বলতে হবে, যে রেসপিরেটরি কোশ্চেন বলতে সেটাই বোঝায়। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন কনজিউমড, রেশিও বিটুইন দিস টু, রেশিও যেটা সেটাই। আর যদি বলো যে এর অ্যাপ্লিকেশনটা কি, তাহলে অ্যাপ্লিকেশনটা হলো যে রেসপিরেটরি কোশ্চেন দিয়ে আমরা বুঝতে পারবো যে যদি সেরকম কিছু, যেমন একটা পয়েন্ট আমি বললাম, একটা পয়েন্ট যে যাদের রেসপিরেটরি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে খাবারের মধ্যে ফ্যাট জাতীয় খাবার দিলে তাদের সমস্যা হবে না। এখন যেটা বলতেছি সেটা হলো যে এটা এক্সপেরিমেন্টাল প্রুভড, কাজে বলতেছি। যদি এটা প্রুভড না হইতো তখন বুঝতে হতো যে হ্যাঁ একজন রেসপিরেটরি প্রবলেমে আছে, কি করা যায়। অনেক ডাক্তারের কাছে গেলে অনেক সাজেশনে দিবে। এখন নিউট্রিশনিস্ট হিসেবে সেখানে আমি বলবো যে হ্যাঁ খাবারের মধ্যে কার্বোহাইড্রেট পরিমাণটা কমায় দাও, তাহলে আর যাই হোক সে একটু স্বাচ্ছন্দ্য ফিল করবে, কমফোর্ট ফিল করবে, তার শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম হবে না। তারপর কার্বন ডাই অক্সাইড বডি থেকে যেটা বের করে দিতে হতো, তার যে কষ্ট হতো,
বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হলে, কাজে ফ্যাটের পরিমাণটা যে বেশি দেই তাহলে কার্বন ডাই অক্সাইড কম প্রডিউস হবে, কাজে সে একটু আরাম বোধ করবে। এটা হলো এই নিউট্রিশন সিস্টেমে এইটুকু হলো রেসপিরেটরি কোশ্চেন্টের সিগনিফিকেন্স বা অ্যাপ্লিকেশন। বিএমআর বেজাল মেটাবলিক রেট, যেটি বলতেছিলাম যে এটা এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি, কতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু মেনটেন দ্য লাইফ অ্যাট রেস্ট। লাইফ অ্যাট রেস্ট, পুরা বিশ্রামে আছি, লাই ডাউন অন বেড, এই অবস্থায়ও আমার বডির বা লাইফ মেনটেনের জন্য কিছু এনার্জি আছে, যেমন হার্টের ফাংশনের জন্য, লিভারের ফাংশনের জন্য, তারপরে অন্যান্য যে অর্গানগুলো আছে, তারপরে ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য। আমি কোনো কাজ করতেছি না, কিন্তু তারপরে জাস্ট কিছু অর্গান যেটি কন্টিনিউয়াসলি চলতেই আছে, তাদের জন্য কিছু এনার্জি লাগবে। সেই পরিমাণ এনার্জিকে বলা হচ্ছে বেজাল মেটাবলিক রেট। এটা নোট আকারেই দেওয়া আছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। মূল পয়েন্টটা হলো কোনো কাজ না, জাস্ট চুপচাপ বসে আছি বা শুয়ে আছি, কমপ্লিট রেস্ট, এই অবস্থায় যে এনার্জি লাগবে। এবং এটা সাধারণত 12 ঘন্টা খাওয়ার পরে এটা মেজার করা হয় এই অর্গানগুলো। এখন এই বিএমআর, এখানে কিছু ফিগার আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন বিএমআর, এটা একটা সূত্র, ক্যালোরি পার স্কয়ার মিটার পার আওয়ার। এটা ফর মেন এত, ফর উইমেন এত, ফর হোল ডে, এটা ফর হোল ডে, ফর হোল ডে এটা হলো 1600 ক্যালোরি পার ডে এভারেজ ফর মেন, আর এটা 1400 ক্যালোরি, এটা হলো উইমেন। বিএমআর দরকার আছে, বিএমআর জানা থাকলে কি পরিমাণ খাবার খাবো সেই মিল প্ল্যানিং এ এটি হেল্প করে। বেশি খাই তো কোনো লাভ নাই, বেশি খাইলে সেটা বার্ন করতে হবে, না হলে বেশি খাবার এটা প্রবলেম সৃষ্টি করতে হবে। পরিমিত খাবার খেতে হবে, এটা খেয়াল রাখবা, পরিমিত। ফ্যাক্টরস এফেক্টিং বিএমআর, ফ্যাক্টরস এফেক্টিং বিএমআর মানে কি কি ফ্যাক্টর আছে যেটা বিএমআর কে এফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে। যেমন সারফেস এরিয়া, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, যখন কোনো মানুষ মানে ফ্যাট হয়ে যায় আর কি, তো তখন স্যার সেল গুলো তো ইনক্রিজ করে, তো যখন সেল ইনক্রিজ করে ওয়েটও ইনক্রিজ করে, বলো স্যার সেল সংখ্যা তো বেড়ে যায় তখন, এরকম না? বলো স্যার। হ্যাঁ বলো। তো যখন ওই মানুষটা যখন থিন হয়ে যায়, মানে চিকন হয়ে যায়, তখন ওই সেলগুলো কি স্যার মানে ডেড সেলে পরিণত হয় নাকি ওই সেলগুলো চুপসে যায়, কোনটা? মানে স্যার মোটা হয়ে যাওয়ার পরে যখন চিকন হয়ে যায় তখন? স্যার যখন ওয়েট লস হয় আর কি। যখন ওয়েট লস হয়। জি স্যার। প্রথম কথা যেটা হলো তোমার প্রশ্ন থেকে, যে এটা ইনক্রিজ, তুমি সেলের নাম্বারের চেয়ে এখানে আমি যেটা এমফেসিস দেব, সেলের যে ভলিউমটা বেড়ে যায়। নাম্বারের চেয়ে সেলের যে ভলিউম সেটা বেড়ে যায়। এই ভলিউম বেড়ে যাওয়ার কারণ হলো যে সেখানে ট্রাইএসাইল গ্লিসারল ডিপোজিশন বেশি হয়, এই জন্য ভলিউম বেড়ে যায়। আর যখনই এটা আবার যখন ওই যে চিকন হয়ে যায় বললা না, মানে এটি এনার্জি বার্ন করব, মানে ট্রাইসাইল গ্লিসারল যখন এটা বার্ন করব, তখন এই সেলগুলো আগে ওই যে তুমি কি চুপসে যাও বললে নাকি, বিষয়টা ওই রকমই, কিন্তু স্যার ডেড সেলে পরিণত হয় না। সরি, মানে স্যার সেলগুলো তো জি স্যার না, ডেড সেলের এটা আমাকে এটা দেখতে হবে। ডেড সেলের যে বিষয়টি, এটি কিন্তু আসলে আমার জানা নাই। ডেড সেলের যে বিষয়টি এটি আমার জানা নাই।
ইন রেসপেক্ট অফ ইউর কোশ্চেন, ডেড সেল হয়, সেল ডেড হয়, সেল ডেড হয়, তার অন্যান্য ফেনোমেনন আছে, কিন্তু তুমি যে অ্যাসপেক্টে বলছো এই অ্যাসপেক্টে সেল ডেড হয় কিনা এটা কিন্তু আমার জানা নাই, এটা আমাকে দেখে বলতে হবে। এটা এমনি এমনি বলে তোমাকে আমি মিসলিড করতে পারবো না। তো এইটা থ্যাংক ইউ স্যার। এটা আমি দেখি, এটা আজকে তো ক্লাস শেষ করতে চাইছিলাম, তো তুমি প্রশ্ন করে তো পাওয়ার আমাকে করলা, আরেকটা ক্লাস নিতে হয়। এটা 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 কোনো সময় তুমি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করবা, আমার নাম্বার আছে, আমি তোমাকে এটা কোনো সময় আনসারটা দিবনি যেটা ডেড সেল হইলে তার মেকানিজম কি। তবে হ্যাঁ, সেল ডেড হয় এখানে, যেমন প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটা হয়, কিন্তু এই ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে তুমি যেটা বললে না, যে একজন লোক মোটা হয়ে গেল যখন সে চিকন হলো, এখানে সেলের ডেট, এই অ্যাসপেক্টে, এই টু দা পয়েন্টে আমি এখন আনসার করতেছি না, আমাকে লিটারেচার দেখে তারপর আনসার করতে হবে। স্যার বলো স্যার, এখানে কি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের কোনো ব্যাপার থাকতে পারে? নো, যেহেতু পেশিগুলোতে ল্যাকটিক অ্যাসিড, নো 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 নো, ওটা অ্যানাদার কেস, ওটা অ্যানাদার কেস, এখানে এটা আসবে না, ওটা অ্যানাদার কেস। ওর প্রশ্ন এখানে স্পেসিফিক সেল, শোনো, সেল ডেড হবে, সেল ফর্ম হবে, কিন্তু ও এই ওজনের ক্ষেত্রে যেটা বলছে না, এখানে এই পয়েন্টটা এটা অবশ্যই জেনে বলতে হবে, এটা 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 আলাদা পয়েন্ট। এমনি আমরা যে কথাগুলো বলতেছি, টিস্যু ব্রেকডাউন হচ্ছে, সেল ব্রেকডাউন হচ্ছে, সেল নষ্ট হচ্ছে, ওইটা একটা পার্ট। আর ও যে প্রশ্ন করছে, প্রশ্নটা ভ্যালিড, অফকোর্স ভ্যালিড কোশ্চেন, যে একজন লোক মোটা হয়ে যাচ্ছে মানে এখানে সেলের নাম্বার ইনক্রিজ করতেছে, সেলের ভলিউম সাইজ ইনক্রিজ করতেছে, ওয়েট বেড়ে যায়, ফ্যাট ডিপোজিশন হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, কনসেপ্ট ইজ ক্লিয়ার। যখনই আমরা ডায়েটিং করতেছি যখন ডায়েটিং করতেছি মানে খাবার কমাই দিচ্ছি তা কিন্তু না, ডায়েটিং করতেছি মানে আমার ক্যালোরি যে পরিমাণ লাগবে আমি তার বেশি নেব না, আমি সচেতনতা দেখাচ্ছি, তার বেশি নেব না, এবং আমি আমার ক্যালোরি বার্ন করতেছি। ক্যালোরি মানে যে পরিমাণ ফুড নিচ্ছি সেটা বার্ন করতেছি, বার্ন করাটা, এটা হলো ডায়েটিং। খেয়ে দিয়ে চুপচাপ বসে থাকে ওই খোদার খাসি হওয়া নয়, যা খাইলাম বেশি পরিমাণ পরিশ্রম করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ায় বার্ন করতেছি, যার কারণে আমার যে সেল যেটা ভলিউম বেড়ে গেছিল, ফ্যাট ডিপোজিশন হচ্ছিল, সেখান থেকে ফ্যাটটা বার্ন হয়ে গেল, সেলের ভলিউম কমে গেল। এটা একটা উপায়, একটা পার্শালি আনসার আমি এটা করলাম, কিন্তু ওই যে নাম্বারের কথা যে বলছে সেল ডেথ, সেটা আমাকে দেখে বলতে হবে, হলে কি হয়, তার ফিট কি। স্যার, অতিরিক্ত প্রেসার মানে আমরা যখন জিম টিম করি বা ব্যায়াম ট্যায়াম করি তখন দেখা যায় অতিরিক্ত প্রেসারের কারণে কিছু সেল মরে যায়, আর সেলগুলো মরে গেলে তো স্যার আসলে আমাদের সেলের ভিতরে যে প্লাজমা থাকে মানে সজীব কোষে যে প্লাজমা গুলো থাকে ওগুলোর মধ্যে তো স্যার ওগুলো তো সব শুকায় যায়, সেজন্য আসলে মানুষের ওই ওজনটা কমে যায় আসলে। না, তুমি যেটা বলছো, তো আমি যেটা আনসার করছি তোমরা সেটা বুঝতে পারছো কিনা? জি স্যার, আপনারটা বুঝতে পারছি। বিষয় হলো, জি স্যার, শোনো, মেন জিনিস হলো আমি খাবার খেলাম, যখনই তোমরা বলবা ওই যে এনার্জি ইনটেক বলে, বুঝছো, ওখানে কিন্তু বলা না যে কার্বোহাইড্রেট ইনটেক, ফ্যাট ইনটেক, লিপিড ইনটেক, এর না, মোদ্দা কথায় বলতে গেলে বলা হয় এনার্জি ইনটেক। মানে আমার এই বডিটাকে এই 24 ঘন্টা মেনটেনের জন্য কি পরিমাণ লাগবে আজকের 24 ঘন্টা, এটা আবার একবারে নয়, টাইম টু টাইম, সকালবেলা খাইলাম, দুপুরে খাইলাম, বিকেলে খেলাম, রাতে খেলাম, সব সময় একটা ইঞ্জিন তো এটা, তাই না? এখন আবার আগামীকালের জন্য, এখন আমি যে পরিমাণ এনার্জি, আজকে আমি যে পরিমাণ এনার্জি নিলাম সেই পরিমাণ যদি খরচ না করি তাহলে এটা জমে থাকলো না, এই জমে থাকাটা ক্ষতিকর। কাজেই শুধু মুখের স্বাদের জন্য বেশি বেশি খাইলে হবে না, কি পরিমাণ কাজ করলাম সেই অনুযায়ী খাইতে হবে। এখন আমি এখানে আমার আজকে অনেক লোড, মনে করে যে ডেইলি ওয়ার্কার, আমার এখানে একটা পুকুর খনন করতে হবে, অথবা আমি অ্যাথলেট, আজকে আমার খেলা আছে, আমি ফুটবল খেলবো 90 মিনিটস, তাহলে আমার অনেক পরিশ্রমের দরকার, তাহলে অনেক এনার্জির দরকার। এখন আমি খেললামও না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলাম না, কিন্তু খাইলাম অনেক বেশি, তাহলে এই এনার্জিটা কি হবে? এই এনার্জিটা ফ্যাট হিসেবে যেখানে আছে আর কি, বাক ফর্মেশন, মানে লর্ড অ্যাবডোমেন অথবা অন্যান্য জায়গায় এডিপোস টিস্যু যেখানে যেখানে থাকে সেখানে এটা জমে যাবে, মানে স্টোর হবে, তার মানে ওজন গেইন করলাম। কিন্তু যদি এইরকম হয় আমি আমার পরিশ্রম হচ্ছে অনেক বেশি, মনে করে যে ডেইলি লেবারার, এরা অনেক কাজ করতেছে, এদের অনেক খাইতে হবে, কিন্তু খাইতে পারেনি, দরিদ্র লোক খাইতে পারেনি,
তাহলে বডির মধ্যে যে পরিমাণ অলরেডি তৈরি হয়ে আছে, এখন তো কাজ করছে, কাজে এনার্জি তো ঠিকই খরচ করছে, কাজে যে পরিমাণ আছে বডির ভিতরে, খাদ্যের মধ্যে আসেনি, বডির ভিতর থেকে যে পরিমাণ জমেছিল আগে সেগুলো তখন ভাঙা শুরু হয়ে যাবে। সেগুলো ভাঙা শুরু হলে কি হবে, যেখানে ভুঁড়ি জমেছিল ভুঁড়ি ভাঙে, তখন সেটা লিন এন্ড থিন হয়ে গেছে, মানে চিকনা হয়ে গেছে। তারপরে সেটাতে মিট আপ হয়নি, তখন কি হবে, মাসল টিস্যু ব্রেকডাউন শুরু হয়ে গেছে। তারপরে দেখবে যে মাসলে নাই, হাড় দেখা যাচ্ছে। কাজে সূত্রটা ওই দিকে, আনসারটা ওই দিকে। আমার মনে হয় যতটুকু আলোচনা করেছি উত্তর পেয়েছ, কিন্তু একটা পয়েন্ট যে সেল ডেথ যেটা ওজনের সাথে, সেটি এটা দেখে বলতে হবে। ওকে, আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসি যে বিএমআর যেটা বেজাল মেটাবলিক রেট, যেটা আমাদের কমপ্লিট রেস্ট কন্ডিশনে, সেটি কি কি ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। প্রথমটা হলো সারফেস এরিয়া। সারফেস এরিয়া যদি বেশি হয়, যেমন গ্রেটার সারফেস এরিয়া হায়ার বিএমআর। সারফেস এরিয়া যদি বেড়ে যায়, মনে করো যে একটা টল 6 ফুটে একজন লোক 6 ফিট হাইট, আর একজন হলো মনে করো 5 ফিট 6 ইঞ্চিস, সেম ওয়েট যদি হয়, ওয়েট যদি সেম হয়, তাহলে দেখবে যে হাইটের কারণে তার সারফেস এরিয়া বেড়ে যাবে। তার সারফেস এরিয়া যখন বেড়ে যাবে, তখন তার স্কিন বেটার এনভায়রনমেন্ট, মানে লার্জার এনভায়রনমেন্টের কানেকশনে চলে আসবে। কাজে বডির কিছু হিট লিবারেট করবে, বডির কিছু হিট এনভায়রনমেন্টে চলে যাবে। তার মানে হিট ইন দ্য ফর্ম অফ এনার্জি, বডি থেকে কিছু এনার্জি চলে যাবে, কাজে সেখানে বিএমআর হাই হবে। কাজে যত বেশি সারফেস এরিয়া হবে, তাদের বিএমআর তত বেশি হবে। জেন্ডার, মেন এন্ড উইমেন, তাহলে জেন্ডার কি হবে, মানুষের চেয়ে কি হবে বলো তো? এখানে লেখা আছে মেন এবং উইমেন, মেনের বেশি হয় উইমেনের চেয়ে, বলো। স্যার ডেইলি অ্যাক্টিভিটি হচ্ছে স্যার বেশি, এই কারণে বেসাল মেটাবলিক রেটও বেশি। আচ্ছা, মানে মানে মেয়েরা কি খায় দায় আর ঘুমায়, রান্না করে না? আর স্যার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর কি। ছেলেদের মাসেল সেলটা বেশি থাকে। ছেলেদের মাসল সেল বেশি থাকে, ইয়েস, গুড আনসার। the muscle cell, হ্যাঁ, গুড আনসার, ইউর আনসার ইজ রাইট। যে ছেলেদের বলো কেন, খালি ছেলে ছেলে চিন্তা করে কেন, মেল বলতে পারো না? মেন এবং উইমেন বলো, মাসল সেল বেশি হলে কি হবে বলো? স্যার সারফেস এরিয়াটা বেশি হবে না মাসল সেল বেশি হলে? তো সেই ক্ষেত্রে তো আমার তাহলে বিএমআরটা বেশি হচ্ছে। না, সারফেস এরিয়ার সূত্র আলাদা। এখানে মাসল সেলের যে বিষয়টা আসবে, এখানে মাসল সেল মানে কি, মাসল সেল মানে তোমার এখানে অ্যাক্টিভিটির কথা বলা আছে। রাস্তাতে যদি একটা ছেলে আর একটা মেয়ে হেঁটে যায়, তাহলে হাঁটা দেখলে বুঝতে পারবে যেটা ছেলে হাঁটতেছে না মেয়ে হাঁটতেছে, বুঝতে পারছো? ছেলে মেয়েরা অনেক আস্তে হাঁটে স্যার। এই তো, আর বেটা ছেলেরা যখন হাঁটতে যাবে তখন একদম রাস্তাতে ধুলা উড়ে যাবে, হাঁটার মধ্যে বোঝা যাবে। তোমরা তো এখন হাঁটতেও তো পারো। মেয়েরা তো এক একজন স্যার মোটা, আস্তে আস্তে আবার মোটা আর চিকুনে আসতেছে। আরে ছেলে মানুষ হাঁটবে, হাঁটার একটা স্মার্টই আলাদা, গতি আলাদা, আর মেয়েরা হাঁটবে ধীরে ধীরে। ওইটাই তো স্যার, মেয়েরা তো স্যার হাঁটার মধ্যে এখানেই শুরু হলো যে মাসল অ্যাক্টিভিটি যেটা না, সেটা এটা মেলের মাসল অ্যাক্টিভিটি মাস হায়ার কম্পেয়ার টু উইমেন। এবং আরো একটা জিনিস হলো যেটা আমি বলতেছিলাম, তাহলে প্রথম কথা হলো যে মাসল অ্যাক্টিভিটি হায়ার মেল কম্পেয়ার টু উইমেন। আরেকটা জিনিস হলো বডি কম্পোজিশন। বডিতে বলো তো, ফ্যাট সেল এবং বলো ফ্যাট সেল, এই দুইটার মধ্যে বলো মেল এবং উইমেন, এখানে ফ্যাট কম্পোজিশন বা ফ্যাট সেল পরিমাণ কোনটাতে বেশি? উইমেনে বেশি স্যার। উইমেনে ফ্যাট সেল বেশি আর মেনে ফ্যাট সেলের পরিমাণ কম। এখন বলো ফ্যাট সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? আর ইনঅ্যাক্টিভ বললে ভুল হবে, লেস অ্যাক্টিভ। ফ্যাট সেল বা এডিপাস টিস্যু মেটাবলিক্যালি লেস অ্যাক্টিভ কম্পেয়ার্ড টু মাসল সেল।
I repeat, fat cell is metabolically less active compared to muscle cell. এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো, তাহলে কি দাঁড়ায় যে জেন্ডার তাহলে ভেরি করবে, মেন এবং উইমেনের সমান হবে না, অবশ্যই মেলে উইমেনের চেয়ে ফিমেলের চেয়ে বেশি হবে। মেনে স্যার ফ্যাট সেল কম থাকে কেন স্যার? মেনে ফ্যাট সেল কম থাকে কেন, এটা তো আবার ঘুরে ফিরে ওই একই জায়গায় গেল। মেয়েরা তো ঘরের মধ্যেই থাকে, খায় দায় আর এখানেই থাকে, তাই না? আর মানুষের অবস্থান তো বাইরে, হাঁটা দৌড় ঝাঁপ সবকিছু তো করতে হবে। কাজে ফ্যাট সেল যেগুলা, সেগুলো তো ফ্যাট ডিপোজিশন মেনে কমই হবে, আর উইমেনে তো ফ্যাট ডিপোজিশন বেশি হবে। এটা তো আমাদের সামাজিক কালচারই বলে দিচ্ছে। এখন এটার উল্টাও করা যাবে, কোনো মানুষকে যদি ঘরের মধ্যে ঢুকে দিয়ে রান্না বান্নার মধ্যেই যদি রেখে দাও, আর কোনো মেয়েকে যদি মাঠের মধ্যে কাজ করতে লেগে দাও, তাহলে চিত্রটা আলাদাই হবে। এবং ওয়েস্টার্ন যে কান্ট্রি গুলো আছে স্যার, ওয়েস্টার্ন কান্ট্রিতে তো স্যার মেয়েরা সাধারণত চাকরি বাকরি করে, বাইরে যাওয়া আসা করে, তাহলে তো স্যার তাদের ফ্যাট সেল মানে কম হওয়ার কথা নাকি? না, অবশ্যই না। এবং এখানে স্বাস্থ্য সচেতনতার বিষয় জড়িত। তুমি ওয়েস্টার্ন কান্ট্রির কথা বলতেছো, আমাদের দেশের কথা বলতেছো। আমাদের দেশে পুরুষ মানুষ, ইভেন আমরা যারা শিক্ষিত, তারাও আমরা অনেস্টলি স্পিকিং আমরা হেলথের বিষয়ে অতটা কনসার্ন না, আনলেস আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন। আজকে তোমাকে যদি বলি তুমি নিউট্রিশন পড়তেছ, আজকে যদি বলি তোমার বড় ভাইরা যারা এখানে পাশ করে গেছে, ইভেন আজকে যদি আমি আমার নিজের কথা বলি, আমি যে আজকে সকালবেলা নাস্তা করেছি, হ্যাভ আই ক্যালকুলেটেড দ্য BMR অর দ্য এনার্জি দ্যাট আই রিকোয়ার্ড? অবশ্যই না। কি হয়েছে আমি নিজেও জানি না। নাস্তার টেবিলে গিয়েছি, আমার পরিবারে নাস্তা রেডি হয়েছে, টেবিলে নাস্তা দিছে, মানে আমি কি বলবো, আমি তৃপ্তি সহকারে, তৃপ্তি না এটা পর্যন্ত খেয়ে ফেলছি। বুঝতে পারছো এটা কি পরিমাণ খাইলাম? আমি তো এটা ক্যালকুলেট করিনি। তার কারণ যে আমাদের ওই একটা বিশ্বাস আছে, বলে আল্লাহ মেশিন রাখছে, মেশিন চলতেছে, যতদিন চলে। এনার্জি ক্যালকুলেট করে তো আমি নিজেই খাই না। কাজে আজকে যে চিন্তা করি যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আমরা নিজেরাই এনার্জি ক্যালকুলেট করে খাচ্ছি না, কিন্তু তুমি ওয়েস্টার্ন কালচারে যাও, হ্যাঁ ওটা খাবে না, ওটা খাবে না। বুঝতে পারছো? ওটা হিসাব করে। আমাদের আজকের আবার আমাদের এই সমাজে আজকে যিনি ডায়াবেটিক পেশেন্ট, তোমাদের এই ক্লাসের পরে তো অন্য কোনো ক্লাস নাই, তাই না? আমি কি আমার এই সময় থেকে আরো কি 5-7 মিনিট কন্টিনিউ করতে পারবো? স্যার আজকে রাখলে ভালো হয় স্যার, শেষ করে দেন স্যার। সমস্যা নাই স্যার, শেষ করে দেবো, তাহলে আর কাজ করি আর 5-7 মিনিট, ঠিক আছে? জি স্যার। তাহলে মিনিট 10 দেখি, মিনিট 10 বা 15 মিনিট, তাহলে একটু ওভার স্টে করলে তোমরা কিছু মাইন্ড করো না। আমি একটু সময় নিচ্ছি, 5-7 মিনিট থেকে 15 মিনিট। হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে বা তার আগে শেষ হইতে পারে। আমি একটু সময় নেই, জাস্ট আমার ল্যাপটপে একটু ব্যাকআপ দিতে হবে। ওকে, ল্যাপটপ আর কোলাচ্ছে না স্যার, মাল্টিপল একটা করে লাগা স্যার, মাল্টিপল একটা হয়ে যায়। লাগছে না স্যার, ইঁদুরে কাটতে নেই।
হ্যাঁ, আমরা আলাপ করতেছিলাম ফুড নিয়ে, ফুড এনার্জি ইনটেক নিয়ে। কাজে যেটা আমি বলতেছিলাম, আজকে যদি চিন্তা করে দেখো যে আজকে আমাদের মধ্যে যারা আছে সচেতন শিক্ষিত, তারা যদি একটু খাবার বেশি খায়, তাহলে ডায়াবেটিক পেশেন্ট, তাহলে বলতেছে কি না আমি একটু খাবার বেশি খেয়েছি, আজকে আমাকে রাত্রে হাঁটতেই হবে, সচেতনতার জন্য। আবার বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খেলে স্যার। হ্যাঁ, মিষ্টি জাতীয় বলে আমি একটা মিষ্টি খাইলাম, বা উনি খুব সচেতন, উনি জানেন। আবার মিষ্টির ক্ষেত্রে উনি বলতেছেন যে আমি মিষ্টি সচেতন। এগুলো নিউট্রিশন তোমাদের জানতে হবে। মিষ্টির ক্ষেত্রে উনি বলতেছেন, আবার অনেক ক্ষেত্রে উনি বলতেছেন যে একটা কলা, বললো না কলা আমার খাওয়া হবে না, আমি একটা কলা অর্ধেক করে খাবো। উনি সচেতন। আবার যদি উনি খেয়েই ফেলেন, তাহলে উনি সেটি হাঁটতেছেন বিকেলবেলা 1 ঘন্টা। আবার উনি একটা আম খাইতে ওনার লোভ ধরছে, উনি হয়তো খেয়ে ফেলছেন, উনি একটা ল্যাংড়া আমি ধরে নাও, একটা মিডিয়াম সাইজ একটা আম খেয়ে ফেলছেন। তারপরে বলেন যে আর এই গ্লুকোজ ইনটেক অনেক বেশি হয়ে গেল। আমটা মিষ্টি লাগে কেন? আমের মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ একটা এগুলো আছে, এগুলো তো রেডিলি অ্যাবজর্ব, বেশি হয়ে গেল। তাহলে এনার্জি যদি বেশি হয়ে যায় তাহলে তো এখানে প্রবলেম হবে। তখন উনি বারণ করার জন্য আবার হাঁটাহাঁটি করতেছেন। তো সচেতন তখন হয়েছে। কিন্তু ইন জেনারেল যদি আমরা বলি, আমরা শিক্ষিত, আর উই অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফুড ইনটেক? নো। কিন্তু তুমি আজকে বাইরের দেশে যাও, নো। মার্কেটে যখন তুমি দেখবো, আমি নিজেই দেখেছি, ওগুলো গল্প করলে গল্প করায়, কিন্তু দেখলাম যে একজন মিল্ক কিনতেছে, আমি যখন একটু মানে ফুড স্টোর মিল্ক কিনছে, উনি এখন আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে একদম জিরো ফ্যাট উনি খুঁজতেছেন। ওখানে মিল্ক মার্কেটের তো হয়ে গেছে, ওখানে বিভিন্ন সেকশন আছে, বলে মিল্ক ওখানে যেটি ফুড ফ্যাক্টস যেটি দেওয়া আছে, মানে এখানে কত পার্সেন্ট প্রোটিন আছে, কত পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে, বা ফ্যাট আছে কিনা। উনি এখন খুঁজতেছেন যে যেখানে ফ্যাট নাই, জিরো ফ্যাট, তার কারণে উনি ফ্যাট খাবেন না। এইরকম মানে সচেতন ওইভাবে এখানে চলে আসছে, বুঝতে পারছো? কাজেই তুমি যখন কথা বলবা বাইরের দেশের, তখন বাইরের দেশের সচেতনতা, সেখানে তারা কিভাবে লাইফ লিড করতেছে, তাদের এনভায়রনমেন্ট, তাদের সোশ্যাল কৃষ্টি কালচার নিয়ে। আবার আমাদের দেশে যখন বলবা তখন আমাদেরটা নিয়ে। আমরা এই বিষয়গুলোতে এখনো অসচেতন, বিশেষ করে ফুড ইনটেক নিয়ে। তবে হ্যাঁ, স্যার মোটামুটি কত বছর থেকে এগুলো মেনটেন করা উচিত? কত বছর বয়স থেকে আর কি? 40 থেকে। এটা 40, আফটার 40 সচেতন হওয়া। 40-র আগে কোনো অসুবিধা নেই, 40-র আগে ইনশাআল্লাহ। স্যার আমরা তো এখনই অনেক মোটা হয়ে যাচ্ছি, কি করব? তোমরা মোটা হয়ে যাচ্ছ, এটার কারণ, অন্য কারণ আছে। তোমরা এখন ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ছো। তোমরা এখন এসে এখানে যে জিনিসটা তোমরা করতেছ, তোমরা স্যার বিএমআই 40 থেকে 24 আনার উপায় কি স্যার? ওই মেয়ে যেটা আনসার করলো ওইটার আনসার করে তারপরে তোমারটা আনসার করি। ও এখনই মোটা হয়ে যাচ্ছে, তার কারণ আমি বলি। প্রথম কথা, তোমরা সকালবেলা তোমরা নাস্তা ঠিক মতো করো না, এটি একটি জিনিস। দ্বিতীয় কথা, দুপুরে একটু খাও, সকালবেলা নাস্তা খাও। আমি কিন্তু ইন জেনারেল বলতেছি, তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিয়ে না, ইন জেনারেল। সকালবেলা তোমরা নাস্তা করো না, দুপুরে একটু খাও, আর রাতের বেলা ভুঁড়ি ভোজ করো যতটুকুই পাও। সেখানে ব্যালেন্স ফুড হোক না হোক, ভাতটা খাও, যে সারা রাত আছে কি খেতে হবে। আবার রাতে একটু খাওয়ার কারণে তো সকালবেলা তখন ঘুমিয়ে থাকো, মেটাবলিজম কম হয়, সকালবেলা আবার অনেকে নাস্তা স্কিপ করে। ওটা হলো প্রবলেম। এই প্রবলেমের কারণে হয় না। খাবার যেটা করতে হবে, সকালবেলা অনেক বেশি খাবার খেতে হবে, তার কারণ সারাদিন অনেক কাজ করবা, সকালবেলা খাবারটা বেশি হতে হবে। দুপুরেও মোটামুটি, রাতের পরে যেহেতু আর কোনো কাজ করবা না, কাজে খাবারটা কম খেতে হবে। এটা হলো এটা হতে হবে। জাস্ট আমরা উল্টা কাজটা করি, সেই জন্য এটা অসুবিধা। আর এটা হলো ওই মেয়েটা বলছে, ওই ছেলেটা বলতেছে তোমরা এটা অন্যভাবে নিও না, তার কারণ তোমাদের নাম সঙ্গে সঙ্গে আসার পরে চলে যাচ্ছে, কারণ আমি ওটা দেখতে পাচ্ছি না। দেখার আগে আবার অনেক সময় আইডি দেখতেছি, নাম দেখতেছি না। আর পরে যে একজন ছেলে যে প্রশ্ন জিজ্ঞাসা করলে তুমি, ওইটার উত্তরে বলবো বিএমআই তোমার 24-28 রাখার একটাই উপায় হলো ফুড হ্যাবিটটা যেটা বললাম, সকালবেলা খাবা। এখন তোমাদের অতটা সচেতন হওয়ার দরকার নাই, বেশি সচেতন হলে আবার এটা অ্যাংজাইটির মধ্যে ফেলে দিবা।
এখন সকালবেলা ঠিক মতো খেতে হবে, দুপুরে হালকা করে খাবা, রাতে খাবারটা একটু কমাবা, খুব বেশি সচেতন হওয়ার দরকার নেই। তবে যে জিনিসটা তোমাদের করতে হবে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াই নিতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যদি কারো মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে তারই শুধু এই সময় সচেতন হওয়ার দরকার। মোটা হওয়ার যাদের টেন্ডেন্সি আছে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে যারা মোটা হচ্ছে তারাই শুধু সচেতন হবে। আনলেস এ বয়সে খুব বেশি অতটা সচেতনতার মানে সচেতনের দিকেই খুব বেশি নজর না দিয়ে পড়াশোনার দিকে নজর দিবে। আর এগুলো পড়াশোনা জানে থাকলে দেখবে যে আফটার 40 এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আফটার 40 BMI 24 অ্যারাউন্ড 24 রাখার উপায় হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াই দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা যে তোমরা স্টুডেন্ট, তোমাদের খাবারে কোনো সময় কোনো শর্টেজ থাকবে না, ঠিক মতো খাবা। কার্বোহাইড্রেটের তোমরা প্রচুর পরিমাণে তোমাদের খেতে হবে। তবে আফটার 40-তে যাওয়ার পরে অবশ্যই কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাই দিতে হবে। না হলে কার্বোহাইড্রেট যদি খুব বেশি পরিমাণে খাও আর ব্যালেন্স মিল যদি না নেও তাহলে মোটা হওয়ার একটা টেন্ডেন্সি আসবে। হ্যাঁ, তোমাদের দুইজনের প্রশ্নের উত্তরে এতটুকু বললাম। ওকে, যেটা আমি বলতেছিলাম এখানে আবার একটু বলি, সেটা হলো যে সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে BMI বেড়ে যাবে। তার প্রধান কারণ হলো মনে করে যে হাইট যদি বেড়ে যায়, মানে টলার পিপল, শর্ট পিপল এরকম, তারা টল যদি হয় তাহলে সেখানে সারফেস এরিয়া বেড়ে যাবে, বেশি এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসবে। কাজে স্কিন যেটা সেটা বেশি এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসলে সেখান থেকে হিট মানে কি করবে, লিবারেট করবে। কাজেই হিট যদি বেশি পরিমাণ বডি থেকে কমে যায় তাহলে সঙ্গে সঙ্গে মেটাবলিজম বেশি হতে হবে, তার হিট বডি থেকে চলে যাচ্ছে। কাজেই সেখানে মেটাবলিজম যদি বেশি হয় তাহলে BMR বেশি হবে। আর জেন্ডার যেটি সেটা হলো মেল ফিমেল। সেখানে মেল ফিমেল যদি বলি তাহলে সেখানে বডি কম্পোজিশন যেটি মাসল সেল, ফ্যাট সেল সাধারণত মেটাবলিক্যালি লেস অ্যাক্টিভ আর মাসল সেল মেটাবলিক্যালি মোর অ্যাক্টিভ। তাহলে মেলে মাসল সেলের পরিমাণটা বেশি কম্পেয়ার টু উইমেন। কাজেই মেলের যে সেল তার অ্যাক্টিভিটি বেশি হবে, কাজেই মেটাবলিজম সেখানে বেশি হবে। কাজেই জেন্ডারও BMR কে এইভাবে ইনফ্লুয়েন্স করবে। এজ অ্যান্ড গ্রোথ, তার মানে ইনফ্যান্ট বাচ্চা অবস্থায় দেখবা যে তাদের বডি সবসময় গরম থাকে। দেখবে ছোট্ট একটা বাচ্চা 10 মাস বয়স বা 1 বছর 2 বছর বয়স, দেখবে তার বডিতে হাত দিয়ে দেখবা যে তার বডি একটু ওয়ার্ম। কেন? তার ছোট বাচ্চা, তার মেটাবলিক রেট অনেক বেশি, মানে তার মধ্যে মেটাবলিজম বেশি হচ্ছে। কাজেই সেখানে দেখবা যে তার গ্রোয়িং চিলড্রেন তাদের BMR বেশি কম্পেয়ার টু অ্যাডাল্ট অ্যান্ড ওল্ড। এই জন্য তোমরা আবার লক্ষ্য করবা যে যারা বৃদ্ধ তারা শীতের সময় বা অন্যান্য সময় দেখবে যে বাচ্চাকে একদম কোলে বুকে নিয়ে খুব তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মানে এটা ওই যে কি বলে লেপের মতো, মানে তাদেরকে কোলে নিলে বাচ্চার যে বডি টেম্পারেচার সেটা আর কি তারা খুব মানে বৃদ্ধরা খুব এনজয় করে। তার কারণ হলো এইটা যে বাচ্চাদের বডি একটু ওয়ার্ম থাকে, তার কারণ তাদের মেটাবলিক রেট হাইয়ার। তাহলে গ্রোয়িং স্টেজে মেটাবলিক রেট এটা হায়ার থাকে, আর যতই বয়স বাড়তে থাকে মেটাবলিক রেট ততই কমতে থাকে। ওয়েট বুঝতেই পারতেছ, ওয়েটও এটা হাইটের মতো। ওয়েটও যদি হেভিয়ার ওয়েট, তার মাসল সেল বেশি আছে, হেভিয়ার ওয়েট কেন হবে? তাই ফ্যাট সেল তো, ফ্যাটের তো খুব একটা ওজন নাই, ওজন তো হলো মাসল সেলের। কাজে একটা লোকের ওজন বেশি তার মানে তার মাসলের ওজন বেশি, কাজে তার BMR ওজন বেশি হবে। এটা ওই যে জেন্ডারের সাথে কিছুটা রিলেটেড। ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা অলরেডি বলছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হলে এটা হবে। হরমোনাল অ্যাক্টিভিটি BMR ইনক্রিজ করবে। হাইপারথাইরয়েডিজম মানে বেশি পরিমাণে যদি হাইপারথাইরয়েডিজম, থাইরক্সিন তোমরা একটা হরমোন জানো থাইরক্সিন, এটা থাইরক্সিন মেটাবলিজমকে স্টিমুলেট করে। হাইপার মানে বেশি, তার মানে থাইরক্সিন সিক্রেশন বেশি হচ্ছে, তার মানে মেটাবলিজম বেশি হবে, কাজে BMR বাড়বে। আর হাইপোতে থাইরক্সিন এটা হরমোন থাইরক্সিন। হাইপোথাইরয়েডিজমে থাইরক্সিন সিক্রেশন কম হলে সেখানে মেটাবলিক অ্যাক্টিভিটি কম হবে, আর কম হলে BMR কম হবে।
এবং অন্যান্য হরমোন যেটি এফিনেফ্রিন আমরা হঠাৎ আমরা কি করি যখন ভয় পাই অথবা হঠাৎ যদি এক্সাইটেড হই, তাহলে এই যে এফিনেফ্রিন সিক্রেশনটা বেশি হয়। তখন এফিনেফ্রিন সিক্রেশন বেশি হলে বিএমআর বেড়ে যায়। মনে করে যে হঠাৎ, মানে উদাহরণটা এরকম যে কেউ সাপ দেখছে, হঠাৎ সাপ দেখেই একদম আমরা কি করব, হয় কি ভয়ে পালাইতে থাকি না, তার জন্য হঠাৎ এনার্জি বেশি লাগে, তখন এফিনেফ্রিন সিক্রেশন হয়। হঠাৎ কোনো কাজ করতে গেলে সেখানে এফিনেফ্রিন সিক্রেশন বেশি হয়। এবং এই এফিনেফ্রিন সিক্রেশন বেশি হওয়ার পর আমাদের এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনে এখানে সিগন্যাল যায়। তারপরে আমরা তড়িৎ মানে দেন আমরা ডিসিশন নেই যে ডিসিশনটি কি হয় বলো। ডিসিশনটা হলো যে ফাইট অর ফ্লাইট, ফাইট করব না ভয়ে পালাবো। দুইটা, ফাইট করতে গেলেও এনার্জির দরকার, আর ফ্লাইট মানে পালাতে গেলেও এনার্জির দরকার। তখন এই যে এপিনেফ্রিন সিক্রেশনটা বেড়ে যায়, তখন মেটাবলিজমও বেড়ে যায়। হঠাৎ যদি আমরা কোনো কিছু দেখি, যেটি দেখে আমরা আতঙ্কগ্রস্ত হই, তখন এপিনেফ্রিন হরমোন সিক্রেটেড হয়। এপিনেফ্রিন হরমোন সিক্রেটেড হলে তখন আমাদের ফাইট অর ফ্লাইট দুইটার যেটাই করি না কেন, তখন আমাদের এনার্জির দরকার, তখন বিএমআর বেড়ে যায়। অ্যাকর্ডিংলি আদার্স হরমোন, গ্রোথ বাড়তেছে অথবা সেক্স হরমোন, এগুলোর জন্য বিএমআর বেড়ে যায়। তাহলে এইভাবে যে পয়েন্টগুলো আছে, সারফেস এরিয়া, জেন্ডার, এজ গ্রোথ, হরমোনাল অ্যাক্টিভিটি, এগুলো বিএমআর কে ইনফ্লুয়েন্স করে। তো এটি তোমাদের জানতেও হবে যে আমরা কোন স্টেজে আছি, সেখানে আমাদের খাবার কি পরিমাণ নিতে হবে, আর পরীক্ষার জন্য যে কোন প্যারামিটার গুলো কিভাবে এফেক্ট করে। কাজে তোমাদের পরীক্ষা যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু এরকম শুধু অ্যারো উপরের দিকে আর নিচের দিকে হলে কিন্তু হবে না। উপরের দিকে এরকম অ্যারো দিয়ে লিখলে মার্কস যেমন বাড়বেও না, আর মার্কস তো বাড়বে না, আর এদিকে যদি অ্যারো নিচের দিকে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু আবার কমবে। কাজে ল্যাঙ্গুয়েজে যেভাবে বললাম সেভাবে ব্যাখ্যা সহকারে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তাহলে বিএমআর কিভাবে এফেক্টেড হয় এটি আমরা আলাপ করলাম। তোমাদের যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারো। স্যার, যারা চিন্তা বা টেনশন করে বেশি, তাদের কি শক্তি বেশি প্রয়োজন হয়? হ্যাঁ, চিন্তা এবং টেনশন দুটো থেকে একই ভাবে। হ্যাঁ, চিন্তা এবং টেনশন, ওই যে অ্যাংজাইটি বললাম না, এটা কারণ কি? চিন্তা বা টেনশন, এটা যদি বলি যে চিন্তা বা টেনশন করলে তাদের বিএমআর বাড়বে, কেন বাড়বে, তার ব্যাখ্যাটা কি? হ্যাঁ, আসলে বলো স্যার, হরমোনাল অ্যাক্টিভিটি কি বেড়ে যাবে স্যার? হ্যাঁ স্যার, থাইরক্সিন হরমোন কি বেশি নিঃসৃত? স্যার, হরমোনাল অ্যাক্টিভিটি কি বেড়ে যাবে? অবশ্যই, ওটা ইন জেনারেল। শোনো, ইন জেনারেল, আবার ইন জেনারেল থেকে স্পেসিফিক আনসার থেকে ইন জেনারেলে যাবে না, ইন জেনারেল থেকে স্পেসিফিকে যাবা। প্রশ্নের আনসার দেওয়ার সময় তোমাদের একটু অসুবিধা আছে। ইন জেনারেল কথাবার্তা বলে তারপরে স্পেসিফিক যাবা, তারপরে আনসারটা বলে দিস হাউ দ্য আনসার ইজ কমপ্লিটেড, এইখানে যাবা। যেমন প্রথম কথা বলবা যে হ্যাঁ অ্যাংজাইটি, তারপরে কি বললা, এগুলা বিষয়গুলো বলার পরে বলবা যে হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে গেলে বিএমআর বেড়ে যায়, এটা হলো ইন জেনারেল। তারপরে বলবো অ্যাংজাইটি হলে সেখানে এপিনেফ্রিন সিক্রেশন বেড়ে যাবে, এপিনেফ্রিন সিক্রেশন বেড়ে গেলে হরমোনাল অ্যাক্টিভিটি এই এপিনেফ্রিন বেড়ে গেলে বিএমআর এর অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এপিনেফ্রিন বেড়ে গেলে বলবা যে মেটাবলিজম বেড়ে যাবে, মেটাবলিজম বেড়ে গেলে বেজাল মেটাবলিক রেট বেড়ে যাবে। এইভাবে আনসার। প্রথম আনসারটা হলো যে অ্যাংজাইটি হলে কি আমাদের বিএমআর বেড়ে যাবে, উত্তরটা হলো যে অ্যাংজাইটি বেড়ে গেলে হরমোনাল সিক্রেশন বেড়ে যাবে, বিশেষ করে এপিনেফ্রিন সিক্রেশন বেড়ে যাবে। এপিনেফ্রিন সিক্রেশন বেড়ে গেলে মেটাবলিজম রেট বেড়ে যাবে, মেটাবলিজম রেট বেড়ে গেলে বিএমআর বাড়বে। কাজেই অ্যাংজাইটি হলে বিএমআর বেড়ে যাবে। দিস ইজ দ্য আনসার। কাজেই যে কোনো, হ্যাঁ এখানে আরেকজন মেয়ে একটা প্রশ্ন করলো যে হাইপার থাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজম, কোনটা আনসার করছো, কোনটা বলছো, কোনটা আনসার করছো, প্রশ্ন করছো, একজন বলে গেছে। এনিওয়ে আমি এখানে আনসার নিজের থেকে দিচ্ছি। সেটা হলো যে ও যে প্রশ্নটা বললো হাইপার দিয়ে বললো না হাইপো দিয়ে বলছে, আই এম নট শিওর। ও যদি বলে হাইপার দিয়ে, তাহলে আমি বলবো যে হাইপার থাইরয়েডিজমে বেড়ে যাবে এরকম, যে হাইপার থাইরয়েডিজম যে ফেনোমেনন, সেখানে যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের যেখানে গলগণ্ড হয় না, এটাকে বলে থাইরয়েড গ্ল্যান্ড।
থাইরয়েড গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, যে হরমোনটাকে বলা হয় থাইরক্সিন। থাইরক্সিন সিক্রেশন যখন বেড়ে যায়, থাইরক্সিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেটাবলিজম। থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেলে মেটাবলিজম বেড়ে যায়। তাহলে হাইপার থাইরয়েডিজম, হাইপার বেশি, তার মানে বেশি পরিমাণ থাইরক্সিন সিক্রেশন হবে, মেটাবলিজম বেড়ে যাবে, কাজেই সেখানে বিএমআর বেড়ে যাবে। আর হাইপোতে জাস্ট হাইপারের উল্টা হবে। ওকে, তারপরে প্রশ্ন যদি কারো থাকে। স্যার অনেকে স্যার সারাদিন খায় তাও স্যার ওজন বাড়ে না, কিন্তু অনেকে স্যার এক চামচ ভাত খাইলেও স্যার ওজন বেড়ে যায়। স্যার এটার কারণটা কি? হরমোনাল। এটার কারণে এটা একদম এটা হলো এক্সেপশন, বুঝছো? এক্সেপশন। এটা হলো স্যার আমি যেমন স্যার আমি খাই স্যার ওজন বাড়ে না, অথচ স্যার অনেকে স্যার এক চামচ ভাত খাইলেও স্যার 5 কেজি ওজন বেড়ে যায়। এটা 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 জেনেটিক, এটা এক্সেপশনাল, এটা মানে জেনারেলের মধ্যে না। এবং এখানে আমি তোমাকে বলি যে বিষয়টা হলো যে এটা যখন আমরা বলি জেনারেল বা রুলস, এই রুলের কিছু ব্যতিক্রম থাকতে হবে। এবং অনেক সময় দেখবা যে অনেকে বক্তব্য দিচ্ছে যে এটাই বলে এটা রুল, কিন্তু এটা যদি ব্যতিক্রম থাকে তাহলে এটা রুল না। কোনো একটা রুলের কিন্তু ব্যতিক্রম থাকতে হয়, ব্যতিক্রম না থাকলে ওটা কিন্তু রুল না। বুঝতে পারছো? জি স্যার। মোটা মানুষের সারফেস এরিয়া কেন কম? মোটা মানুষের সারফেস এরিয়া স্যার কেন কম হয়? মোটা মানুষের সারফেস এরিয়া কেন? এটা সারফেস এরিয়াটাই মেইনলি হাইটের জন্য। ও এখানে তুমি যারা প্রশ্ন করছো আমি ওখানে আসিনি, তার কারণ যে এখানে না আসার আরো একটা কারণ আছে। আমরা এখানে কিন্তু তোমাদের নিউট্রিশন যেটা পড়াচ্ছি, এটা মেটাবলিজম এন্ড নিউট্রিশন, এটা আমরা বায়োকেমিস্ট্রি থেকে পড়াচ্ছি, কিন্তু যেটা এটা সোললি নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে পড়ানো হয়। যেটা মনে করে যে ঢাকা ভার্সিটির নিউট্রিশন ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টের নিউট্রিশন ডিপার্টমেন্ট, তাহলে এটার আঙ্গিক কিন্তু অন্যরকম হইতো। এখানে সারফেস এরিয়া যেটি বললাম যে এখানে ক্যালকুলেশনে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাতে 3টি জিনিস আছে। একটা হলো যে হাইট, একটা হলো ওয়েট, আর একটা হলো একটি কনস্ট্যান্ট। হাইট, ওয়েট এন্ড কনস্ট্যান্ট, এটা ফর্মুলা। হাইট ইন্টু ওয়েট ইন্টু কনস্ট্যান্ট। ওখানে ওই ফর্মুলায় ফেলে দিলে দেখা যায় যে এখানে ওয়েট এফেক্ট করে, কিন্তু হাইট যদি বেড়ে যায় তাহলে এটা আরো সারফেস এরিয়াটা বেড়ে যায়। ওই ফর্মুলাটা আমি নিয়ে আসি, ওখানে একটা ফর্মুলা আছে। ওই ফর্মুলার কারণে ওখানে ফর্মুলায় ফেলে দিলে দেখা যায় যে এখানে মোটার চেয়ে এখানে যারা টল আর্ন সেটা এটা বিএমআর কে হায়ার করে। ওটা একটা ফর্মুলা, মানে এক্সপেরিমেন্টালি এস্টাবলিশড একটা ফর্মুলা আছে। ওই ফর্মুলায় যেটা ফ্যাট এবং টল এই দুটার যে ভেরিয়েশনে যে বিএমআর সারফেস এরিয়াটা বেড়ে যায়, যে সারফেস এরিয়াটা এফেক্টেড হয় এটা হাইটের কারণে বেশি হয় কম্পেয়ার টু ফ্যাটনেস। ওকে স্যার একটু অফ টপিক, পাউডার মিল্ক কেন হার্মফুল? ও তুমি এটা বলছিলা, সরি এটা আমি দেখিনি। পাউডার মিল্ক হার্মফুল এটা ইন জেনারেল ওভাবে বলাটা ঠিক না। আবার বলতেছি এই জন্য যে এটা একটা থাম রুল, যে যে জিনিসগুলো যেভাবে আসে ওটা ওভাবে খাওয়াটাই বেস্ট। এটা নেচারের একটা সিলেকশন, বুঝতে পারছো? যদি এর মধ্যে কোনো হার্মফুল থাকে তাহলে, যেমন পাউডার মিল্ক যখন এরা করে তখন এই মিল্কটা হার্মফুল। এটা আচ্ছা, আমরা পাউডার মিল্ক আমরা কেন ইউজ করবো বলো? আমরা যদি দুধ যদি খাইতে পারি তাহলে পাউডার মিল্ক আমি কেন খাবো? স্যার দুধ অ্যাভেলেবল না থাকলেই তখন পাউডারটা ইউজ করা হয় আসলে। ইয়েস, গুড অ্যান্সার। এটাই তো কথা, যে দুধ আমার নাই, আমি পাচ্ছি না, তাহলে আমার তো পাউডার মিল্ক খেতেই হবে। আজকে আমার বাংলাদেশে দুধ শর্ট পড়ছে, কাজে আমি নিউজিল্যান্ড থেকে দুধ নিয়ে আসবো, তাই না? তো নিউজিল্যান্ড থেকে যদি আমি লিকুইড যদি নিয়ে আসি তাহলে সেটা তো আমার হলো না। এই লিকুইডের ভলিউম কত বড়, একটা মিল্ক প্যাকেট চিন্তা করো। তোমরা হয়তো মার্কেটে অনেক সময় দেখছো যে মিল্ক ভিটার একটা মিল্ক, তাই না? মিল্ক ভিটা 1 প্যাকেট। এই 1 প্যাকেট যদি আমি নিউজিল্যান্ড থেকে যদি আনতে চাই তাহলে এখানে আমার কস্ট চিন্তা করো। আর এই 1 প্যাকেটের দুধ তৈরির জন্য আমি যদি নিউজিল্যান্ড থেকে যদি 2 চামচ দুধ নিয়ে আসি, মানে 10 গ্রাম অনলি, তাহলে আমার এখানে আনাটা কত সুবিধা, তাই না? তাহলে আমার পাউডার ফর্মে নিয়ে আসাটা কি লাভজনক। অথবা আমি আমার একটা নির্দিষ্ট সময়ে আমার মিল্ক প্রোডাকশন বাংলাদেশে বেশি হচ্ছে, সেই সময় আমার সারপ্লাস প্রোডাকশন হচ্ছে, কাজে আমি ওই সময় খেয়ে শেষ করতে পারবো না। কাজে ওই সময় আমি মৃত বইদের সাথে খাবো এবং আমার লিন পিরিয়ডে
আমি যেন খেতে পারি, কাজে আমার এখানে পাউডার তৈরি করতে হবে, যাতে আমার যখন প্রোডাকশন কম হবে তখন আমি ইউজ করব। সেই জন্যই তো আমাকে পাউডারে যেতে হবে। আনলেস থ্রু আউট দ্য ইয়ার যদি আমার সমান পরিমাণে থাকে, আমার যদি রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয়, তাহলে তো আমার পাউডারে যাওয়ার দরকার নাই। এখন এই কাজ করতে যায়, এখন আমার যদি এরকম হয় যে আমার পাউডারে যেতে হচ্ছে, পাউডার যখন আমি মিল্ক পাউডার প্রোডাকশন করব, সেটা তো আমার দুধ থেকে করব। এই প্রোডাকশন প্রসিডিউরে যদি আমার তৈরি করতে যায় কোনো অসুবিধা হয়, সেটি বিগত অভিজ্ঞতা, এটি 80-র দশকে, আমার এটা ইতিহাস ওইভাবে মনে নাই, চেরনোবিল তেজস্ক্রিয়তা একটা জিনিস তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও তোমরা দেখবা যে মোস্ট প্রবাবলি নিউজিল্যান্ড থেকে কিছু দুধ বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশে যখন আসে তখন একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ছিল। এটা ওরা কি ইন্টেনশনালি দিয়েছে না তাদের প্রসেসিং প্রক্রিয়ায় এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটি এই গরু দুধের মধ্যে তখন পাওয়া যায়। ওই রকম কোন জিনিস যদি থাকে তাহলে ভেরি হার্মফুল ফর দা কি বলবো কনজিউমার। আরেকটা জিনিস, এই প্রসেসিং এ যে মিল্কের মধ্যে যে উপাদানগুলো আছে, কোনো উপাদান যদি এখান থেকে মানে কোনো কারণে কোনো স্টেপে এসে যদি এখানে ইলিমিনেট করা হয় ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি, তাহলে সেইটা দুধের কোয়ালিটিকে মানে কি করব, দুধের কোয়ালিটিকে ডিক্রিজ করবে, রিডিউস করবে। যেমন অনেক কি বলবো মিল্কম্যান তারা কি করে, তারা দুধের ননি বলে না, গ্রাম অঞ্চলে দেখবা যারা দুধের ননি উঠায় নেয় আবার ওরা নিজেরাই ঘি তৈরি করে তখন বিক্রি করে ওই লাভ পাওয়ার জন্য। দুধ থেকে দুধের ননি যদি উঠায় নেয় তাহলে দুধের কোয়ালিটি ডিগ্রেড করলো। ওই রকম কোনো কিছু পাউডার প্রোডাকশনে যদি তারা করে থাকে তাহলে পাউডারের কোয়ালিটি সেটা রিডিউস করবে। কাজে এটা হলো নেগেটিভ সাইড, এটা হলো নেগেটিভ সাইড যে পাউডার মিল্ক আমরা কেন ইউজ করব না, এটা নেগেটিভ সাইড। যে দুধের মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, দুধের যে কম্পোজিশন, সেখান থেকে কোনো ইনগ্রেডিয়েন্ট যদি রিমুভ করে ফেলে, সেটা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি, অথবা যে তেজস্ক্রিয়তার যে বিষয়টি 1980-র দশকে যেটা আমরা দেখছি, ওইরকম কোনো জিনিস যদি চলে আসে তাহলে কোনো জাতিকে ধ্বংস করা তো যথেষ্ট। বুঝতে পারছো? জাস্ট কোনো খাবারের মধ্যে তেজস্ক্রিয় ঢুকিয়ে দিলাম এবং সেখানে কোনো দেশে প্রোডাকশন করলাম, তাহলে দেখা যাবে যে এটি বুঝতে পারতিস বাকিটুকু। তারপরে মনে করো যে ইদানিং আমরা যে খাবারের মধ্যে যেগুলো দেখতেছি যে অ্যাডাল্টারেন্স এন্ড কন্টামিনেন্টস, যেটা প্রসেসড ফুডে আছে, যেমন আমরা যদি বলি এখান থেকে চলে আসি ইটের গুঁড়া দিচ্ছে হলুদের মধ্যে বা কি হলুদের মধ্যে এবং কি মরিচের মধ্যে, তাহলে এগুলো লিভার কিডনি এগুলোকে ড্যামেজ করতেছে। কাজে কোনো জাতিকে ইন্টেনশনালি করা যাবে। আবার কেন মিল্ক পাউডারের দিকে যাব, তার উত্তর হলো যে আমাদের শর্টেজ, কাজে ওটার দিকে যেতেই হবে। কেন যাব এটার জন্য? তানজিনা বলো তোমার কি প্রশ্ন? আজকে আর না স্যার, আজকে আর না স্যার, আজকে থাকছে। আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি শেষ এই আর কয়েক মিনিট দাঁড়াও, আর কয়েক মিনিট বাইরে যাওয়া লাগবে, কাজ আছে। আর কয়েক মিনিট, 2-3 মিনিট আমি এই প্রশ্নটা দিয়ে দিই, এই প্রশ্নের উত্তর দিয়ে দিই। হ্যাঁ, আমার পাউডার মিল্কের যাব, তার উপকারী দিকটা বলি। উপকারী দিক হলো যেমন যে পরিমাণ হ্যাঁ এই কয়েক মিনিট যে পরিমাণ ইনগ্রেডিয়েন্ট বা যে ইনগ্রেডিয়েন্টের দরকার তার বাইরে হিসাবে যদি দরকার হয়, যেমন অনেকের ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি দরকার আছে, তাহলে আমি যদি মিল্ক পাউডার তৈরি করি এবং ওই পাউডারের মধ্যে ইন এডিশন যদি ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি ইনকর্পোরেট করি, তাহলে সেটা আমার বেটার। কাজে এটি ডিপেন্ড করে যে আমি মিল্ক পাউডারের দিকে গেলে কি অসুবিধা হবে বা মিল্ক পাউডারের দিকে গেলে কি ক্ষতি হবে। এটি
হ্যাঁ, এই যে বিএমআই এটা তোমরা খেয়াল করবে, বিএমআই ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট। হাইট মিটার স্কোয়ারের কারণ হলো যে হাইটকে দুইবার হাইটকে দিয়ে ভাগ দিতে হয়, এবং এই বিএমআই তোমরা নিজেরা মেজার করতে পারবা, তোমাদের ওয়েটও তোমরা মেজার করতে পারবে, তোমাদের হাইটও তোমরা মিটারে মেজার করে তারপরে ওয়েটকে হাইট দ্বারা দুইবার ভাগ দিবে, তারপরে তোমরা দেখবা যে কি অবস্থায় তোমরা আসো। এটাতে এই যে আন্ডার ওয়েট যদি থাকো তাহলে এখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে, একটু সেরকম সচেতনতা। আর 20 থেকে 24 হলে হ্যাঁ ভেরি গুড। আর যদি এটি হয় তাহলে এটি এখন সচেতনতার একটা লেভেল, যে না ওভারওয়েটের দিকে যাচ্ছে, কাজে আমাকে সচেতন হতে হবে। 25 থেকে 29 সচেতন হতে হবে। আর যদি 30 হয় তাহলে এটা অ্যালার্মিং স্টেজে চলে যাচ্ছে। কাজে এখানে এই প্যারামিটারটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে জেনে রাখবা। ভাইভাতে অনেক সময় তোমাদের এটা জিজ্ঞাসা করি যে আমরা এটা পড়ালাম, তোমরা নিজেরা একটু সচেতন হয়েছো কিনা, বা তোমার বিএমআই কত, সেই হিসেবে তোমার খাবারের ধরনটা কেমন হবে ভাইভাতেও জিজ্ঞাসা করা হতে পারে। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড, জাস্ট ডেফিনেশন যেভাবে আছে সেইভাবে, যে আমরা যে খাবার দেই সেই খাবার হজম মানে ডাইজেশন অ্যাবজর্পশন করতেও কিছু পরিমাণ এনার্জির দরকার হয়। সেই জন্য আমাদের যত পরিমাণ এনার্জি দরকার লাগে, মনে করো 2400 ক্যালোরি দরকার, কিন্তু আমাদের তার বেশি 10% হিসেবে 2400, সেখানে আরো হয়তো 240 অ্যাড করে খাবার খেতে হবে, সেটাকে বলা হয় স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। এগুলো তো সিম্পল জিনিস, এগুলো জাস্ট পড়লে হয়ে যাবে, এগুলো নোট আকারে, এটাও তাই যে কার্বোহাইড্রেট থেকে কি পরিমাণ এনার্জি পাচ্ছ, ফ্যাট থেকে কি পরিমাণ, প্রোটিন থেকে কি পরিমাণ। এখানে এই ভেরিয়েশনের একটা কারণ তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়, যে ফ্যাট থেকে কেন এটা পাওয়া যায় ডাবল এনার্জি। এটার একটা কারণ হলো যে এটার থাম্ব রুল হলো যে ফুড ইনগ্রেডিয়েন্ট যত বেশি রিডিউসড তার এনার্জি কন্টেন্ট তত বেশি। আই রিপিট, থাম্ব রুলটা কি হলো, যে দ্য ফুড দ্যাট ইজ মোর রিডিউসড দ্যাট কন্টেন মোর এনার্জি। তোমরা দেখবা যে কার্বোহাইড্রেটের মধ্যে যদি বলো গ্লুকোজের ফর্মুলা হলো C6H12O6, C6H12O6, C6H12O6। আর ফ্যাটের ক্ষেত্রে কি, ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড যদি দেখো তাহলে দেখবা যে এখানে কার্বোহাইড্রেট C6H12O6, H12 মানে 12টা হাইড্রোজেনের জন্য 6টা অক্সিজেন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন। আর ফ্যাটি অ্যাসিড দেখবা, ফ্যাটি অ্যাসিড বেটা অক্সিডেশন হচ্ছে, দেখবা যে কতগুলো হাইড্রোজেন তার জন্য মাত্র 2টা অক্সিজেন। কাজেই এখানে হাইড্রোজেন আর অক্সিজেন রেশিও দেখে বুঝতে পারবা যে ফ্যাট হলো সবচেয়ে বেশি রিডিউসড। কাজেই আমরা এনার্জি কখন পাই, যখন সেটা অক্সিডেশনে যায়। তাহলে যেটা যত বেশি রিডিউসড আছে সেটাকে তত বেশি অক্সিডাইজ করার স্কোপ থাকে। কাজে এখানে বেশি অক্সিডেশন হবে, কাজেই ফ্যাট থেকে বেশি পরিমাণ এনার্জি আসবে। এটা হলো থাম্ব রুল, এটা মনে রাখবা, যে যেটা যত বেশি রিডিউসড তার মধ্যে তত বেশি এনার্জি। ফ্যাট সেটা যদি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দেখো, কার্বন হাইড্রোজেন অক্সিজেন রেশিও, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে এখানে ফ্যাট হলো মোর রিডিউসড কম্পেয়ার টু কার্বোহাইড্রেট। দ্যাটস ওয়াই ফ্যাট কন্টেন মোর এনার্জি দেন কার্বোহাইড্রেট। হ্যাঁ, এগুলো জাস্ট নোট আকারে দেওয়া আছে, এটা নোট আকারে। হ্যাঁ, আর এটা এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে যে ভেরি লাইট সেই অ্যাক্টিভিটিস গুলো, সিটিং, স্টাডিং, এগুলো লাইট হলো ওয়াকিং, তার মডারেট হলো এরকম, হেভি হলো এইরকম। কাজে কোন ধরনের ইন্ডিভিজুয়াল, সেটা মেল না ফিমেল, তার উপর বিএমআই ভেরি করবে। এই শীটটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখলে কি পরিমাণ এনার্জি লাগবে 24 ঘন্টায় তোমরা সেটা ক্যালকুলেট করে পারবা এই ফর্মুলাতে, যে একটা লোক 8 আওয়ার স্লিপিং, 8 আওয়ার ভেরি লাইট অ্যাক্টিভিটি, 8 আওয়ার লাইট অ্যাক্টিভিটি, এই 3 আসতে 24, 8 8 8 24 ঘন্টা। যে 8 ঘন্টা ঘুমাচ্ছে, 8 ঘন্টা খুবই হালকা কাজ করতেছে, আর 8 ঘন্টা মোটা লাইট অ্যাক্টিভিটিস করছে, তাহলে এনার্জি কত হবে, এই যে এটা আসবে, এটা ক্যালকুলেট করতে পারবা। তো এখানে 58 কেজি ওজন দেওয়া আছে, এখানে মেল ফিমেলের কথা বলা আছে, এখানে এটা 26, এটা 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, যে এটা 26 হলো সারাদিনের, কাজে 3 দিয়ে ভাগ দিছে, 3 আসতে 24, আর এটা 8 ঘন্টার করে ধরা হয়েছে, এই জন্য আর এখানে 3 দিয়ে ভাগ দেওয়া হয়নি। এখানে 3 দিয়ে ভাগ দেওয়ার কারণ হলো, এটা দেখবো একটা ফর্মুলা আছে, সেখানে 26 ক্যালোরি, এটা 24 আওয়ার্সে, কাজে 3 দিয়ে ভাগ দিয়ে 8 আওয়ার্স করা হয়েছে, আর এটা ফর্মুলা। আর এখানে এটা আর 3 দিয়ে ভাগ দেওয়া হয়নি, তার কারণ যে এগুলা 8 আওয়ার্স করেই ধরা আছে। তো এইরকম দিয়ে, এই যে আগের যে পেজটা
এই যে এখানে এখানে এটা মেল ফিমেল হিসাব করে এখানে ফর্মুলা দেওয়া আছে, দিয়ে এটা ক্যালকুলেট করা হয়েছে যে 58 কেজি বডি ওয়েট। এবং মেল যদি এটা ফিমেল দেওয়া হয় তাহলে ফিমেলের ফর্মুলা এই যে এখান থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এটা ক্যালকুলেট করতে হবে। কাজে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা সেটা হিসাব করবে। কাজে তোমাদের এই স্লাইড এটা ভেরি ইম্পর্টেন্ট, মেলের কত কোন ধরনের কাজে আর ফিমেলের কত, আর এটা প্র্যাকটিস করবা। ওকে, তাহলে আমার মনে হয় যে তোমাদের পড়া কমপ্লিট। আজকে ক্লাসের মাধ্যমে তোমাদের নিউট্রিশন কমপ্লিট করলাম।